নমস্কার, রহস্যের বিভীষিকা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। ভিন্ন স্বাদের রহস্যময় এবং রোমাঞ্চকর ঘটনা দিয়ে সাজানো আমাদের এই বিশেষ সম্ভার রহস্যের বিভীষিকা। আমাদের আজকের নিবেদন লেখক সমুদ্র দাসের কলমে তারানাথ তান্ত্রিক এবং কাপালিকের রোষ। তাহলে আর দেরি কিসের, চলুন শুরু করা যাক তারানাথ তান্ত্রিক এবং কাপালিকের রোষ। বাইরে বিকেলের আলো গাঢ় হয়ে এসেছে। ইতিমধ্যেই তারানাথের বৈঠকখানার আড্ডা রীতিমতো জমে উঠেছে। সেই যে তারানাথের বাড়িতে ঢুকেছি তারপর থেকেই একটু একটু করে মেঘ করতে আরম্ভ করেছে। সেই রোদ আর মেঘের লুকোচুরি খেলা। আজ সকালেই আমি কিশোরীকে বলে দিয়েছিলাম যে সে যেন আজ আপিস থেকে সোজা তারানাথের বাড়িতে এসে হাজির হয়। আজ আমি সবেমাত্র তারানাথের বৈঠকখানায় এসে বসেছি, দেখলাম কিছুক্ষণের মধ্যেই সে এসে গিয়েছে। আজ বোধহয় সূর্যিমামা পশ্চিমে না ঘুরতেই ভুলে গিয়েছেন। না মানে মাঝে মধ্যে কিশোরী এত দেরি করে যে আমি মনে মনে মারাত্মক বিরক্ত হয়ে উঠি। আর এই সব সময় তারানাথের দিকে দেখলে যেন মনে হবে তিনি জানেন কিশোরী ঠিক কখন আসবে। আর ঠিক সেই সময় যখন আমি মনে মনে তার মাথা মুন্ডন করছি তখন তারানাথ আমার দিকে হাসি হাসি মুখ নিয়ে চেয়ে থাকে, যেন আমি কি ভাবছি কেন ভাবছি সে সব তিনি বুঝতে পারছেন। মাঝে মাঝে এইসব দেখে রীতিমতো বিস্মিত হয়ে যায় যে কিভাবে তিনি এসব করেন। যাক, সেসব কথা থাক। তেলেভাজা নুন এবং লঙ্কা সহযোগে মুড়ি ইতিমধ্যে এসে হাজির বললে ভুল হয়। মুড়ি হাজির হয়ে সেটা এখন প্রায় শেষের পথে। পড়ে থাকা মুড়ির অবশিষ্টাংশটুকু গালে পুড়ে কিশোরী বলল, ঠাকুরমশাই, আজকে আপনাকে একটু চুপচাপ লাগছে কেন বলুন তো? তারানাথের এই ভাবটা মাঝে মাঝে হয়, কিছুদিন থাকে আবার চলে যায়। দেখলাম তারানাথের চোখ কেমন ভাষা ভাষা হয়ে রয়েছে। কিন্তু সত্যি আজকে আসা থেকে তিনি একটাও কথা বলেননি, শুধু বাইরের দিকে উদাসীন ভাব নিয়ে তাকিয়ে রয়েছেন। কিছুক্ষণ পর তিনি বললেন, বুঝলে ঝোকরারা, আজকের এই বৃষ্টিটা দেখে একটা পুরনো কথা যেন মাথা ছাড়া দিয়ে উঠছে, আর গায়ের লোমগুলো কেমন যেন খাড়া হয়ে যাচ্ছে সেটা ভাবলে। তারানাথের চেয়ে বয়সে বেশ খানিকটা ছোট হলেও আমরা কেউই ঠিক যাকে ছোকরা বলে সেটি নই। তবু তারানাথ আমাদের ছোকরা বলেই মাঝে মাঝে সম্বোধন করে থাকেন, আর আমরা নির্দ্বিধায় সেটি মেনেও নিই। হঠাৎ ফট করে কিশোরী বলল, আপনার বৃষ্টি দেখলেই কি সব মনে পড়ে যায় নাকি ঠাকুরমশাই? বুঝলাম কিশোরী তার কাজ শুরু করে দিয়েছে। এটাকে নিয়ে আর সত্যিই পারলাম না। কিন্তু আজ তারানাথের মুখ থেকে গল্প বার করতে গেলে একটু আধটু খোঁচা মানে আর কি। যাই হোক, তারানাথ এইবার জানলার দিক থেকে মুখ ফেরালেন কিশোরীর দিকে। সেই মুখে ক্রোধের সামান্যটুকু চিহ্ন নেই। সেই ছোট্ট ছেলে দুষ্টুমি করলে বাবা মা যেমন একটা হাসি হাসি মুখ নিয়ে তাকিয়ে থাকে, এটা কতকটা ওরকম। ধাতস্থ মার্জিত গলায় তারানাথ বলল, আজকে তোমার এই বুড়োকে তাতিয়ে গল্প বের করার প্রক্রিয়াটার কার্যকরী হবে না, বুঝলে কিশোরী? আমি এতে একটু অবাক হলাম। এরকম যখন সময় আসে যখন তারানাথ বিষণ্ণ থাকে, তার ভাব কেমন যেন আলাদা হয়ে যায়, যেন হারিয়ে যায় কোনো এক সুদূর প্রান্তের পারে। কিন্তু আজ যেন তিনি এতটাই মার্জিত যে কিশোরীও তার মারপ্যাঁচ দেখাতে অসফল। তারানাথ কিছুক্ষণ আমাদের দুজনের এই ভাবটা উপভোগ করলেন, এরপর চারি চাটা দিয়ে গেল। তারানাথ বলল, নাও, আগে চাটার একটা গতি করে ফেলো দেখি। কিশোরী বলল, তাহলে কি এরপরেই মানে আর একটা গল্প শুনতে পাবো?
কতবার বলেছি গল্প নয়, গল্প নয়, সব এক একটি অভিজ্ঞতা। যাকে সবুজকে বুঝিয়ে কোনো লাভ নেই। আসল কথা হচ্ছে যে লৌকিক জগতে পরিভ্রমণ করা মানে এই নয় যে অলৌকিক জগৎ হয় না। এই নিয়ে যদি বলতে হয় তাহলে সেই ছোটবেলায় মাঠের মাঝখানে দেখা সেই লোকটি, সে কি? আমি দেখলাম তারানাথ আধ্যাত্মিকতার দিকে চলে যাচ্ছে। আমি একটু গলা খাগড়ে বললাম, মানে মানে বলছি ঠাকুরমশাই, আপনি কি যেন একটা বলতে যাচ্ছিলেন। তারানাথ যেন এতক্ষণ কোনো এক স্রোতের টানে ভেসে যাচ্ছিলেন। হঠাৎ যেন বুঝতে পারলেন সেই স্রোতের বিমুখে যেতে হবে, না হলেই কিন্তু তিনি ভেসে যাবেন। তিনি হারিয়ে যাওয়া খেইটা আবার ধরে বললেন, দেখো, তোমাদের আমি আগেও বলেছি, যার ক্ষমতা অসীম তার কাছে তখন শুধু সেই ক্ষমতাটাই কোনো বস্তু হলো না, তার সাথে আসে কর্তব্য। সে সেটা কোন কাজে লাগাবে, শুভ কাজে নাকি অশুভ কাজে, এই বিষয় নিয়ে একটা ব্যাপার তো তোমরা জানো নিশ্চয়ই। সেবার যখন আমার দীক্ষা হয়েছিল, ঘোর সূর্যগ্রহণ লেগে রয়েছে। এরকম দিনে দীক্ষা হলে সাধকের সাধনা জীবন খুব উজ্জ্বল হয়। আমার গুরু বলেও ছিলেন, সাধনা করলে অনেক শক্তি অর্জন করতে পারবো, কিন্তু সেই শক্তি নিজের স্বার্থে বা অন্যের ক্ষতি সাধনে ব্যবহৃত করলে ঘোর অনর্থ হবে। তবে জানোই তো, আমি বাবা শক্তি রাখতে পারিনি, না অন্যের ক্ষতি বা অন্য কোনো ভাবে না, হারিয়েছিলাম আমি লোভের বশবর্তী হয়ে। যাই হোক, শুধু ওই যে মধুসুন্দরী দেবীর আশীর্বাদ, এর জন্য ওই ভাত কাপড়ের জন্য ভাবতে হয় না। যাক সেসব কথা, যাকে সেসব কথা। আসলে কি জানো, মাঝে মাঝে সেই গ্রামের কথা খুব মনে পড়ে। সেই গ্রামের বৃষ্টির সোদা সোদা গন্ধ, সেই মেঘ করে আসার পর আমবাগানে দৌড়ে যাওয়া, সব সব আজ কেমন যেন ঝাপসা হয়ে গিয়েছে। কালের ন্যায় সবই আজ স্মৃতির অতল গভীরে তলিয়ে গিয়েছে। কিশোরী দেখল তারানাথের ভাবধারা আর কবিত্বের চোটে গল্প শোনাটাই আজ বোধহয় মাঠে মারা যায়। সে বলল, হ্যাঁ ঠাকুরমশাই, গল্পটা এবার শুরু করে দিন। তারানাথ বলল, দাঁড়াও, চাটা বলে আসি আমি। বলে তিনি ভিতরে চলে গেলেন। তারপর কিছুক্ষণ পর বেরিয়ে এলেন। ইতিমধ্যে সন্ধেও নেমে গিয়েছে। পাশিংশুয়ের প্যাকেট থেকে একটি পাশিংশু বের করে তারানাথ দু চারটে শুকটান মারার পর গল্প শুরু করলেন। সত্যি বলতে এত সব অনাবৃত ঘটনা আমার জীবনে ঘটেছে যে ভাবলে আমি নিজেই কখনো কখনো অবাক বোধ করি। আর তোমরা নিশ্চয়ই ভাবো যে পুরো সাজিয়ে সাজিয়ে মিথ্যে কথা বলে। তোমাদেরও দোষ দেওয়া যায় না। যাকগে, আজকে যে ঘটনাটা আমি বলবো সেটা আমার সেই প্রথম জীবন পেরিয়ে ওই ধরো মাঝামাঝি হবে 25 বছর আগের কথা। গুরুর দেখানো পথে সাধন করার চেষ্টা করি। যাই হোক, তখন ওই মাঘ মাসের মাঝামাঝি হবে। শীতের প্রকোপ হালকা হালকা কমতে শুরু করেছে। বেশ বসন্তের রেশ জেগে উঠেছে, আর দক্ষিণের বাতাস সেই রেশ আরও উদ্যমভাবে জাগিয়ে তুলছে। জানো তো, এই সময় সকালের ওই রোদটুকু গায়ে মাখতে বেশ মনোরম লাগে। যাই হোক, সেবার গিয়েছি বর্ধমানের এক গ্রামে। নামটা ঠিক হ্যাঁ মনে পড়েছে, ভবানীপুর। একটি গাছের নিচে সামান্য একটু জিরিয়ে নেওয়ার জেরে একটু বসেছিলাম, কিন্তু এতটা হাঁটায় একটু ওই ক্লান্তই হয়ে পড়েছিলাম। সেই জন্য চোখটা একটু বুজে এসেছিল। যখন চোখ খুলল
তখন দেখলাম বিকেলের পড়ন্ত রোদের হালকা আভা আমার মুখের প্রান্ত ছুঁয়ে বেরিয়ে যাচ্ছে। এইবার তাড়াতাড়ি উঠে পড়লাম। বিকেলের পড়ন্ত রোদে দেখলাম পাখিরা তাদের বাসায় ফিরে যাচ্ছে। এসে থেকে একটা জিনিস আমার চোখের আড়ালে হয়ে গিয়েছিল। দেখলাম পাশে একটা বিল রয়েছে। উফ, মনটা যেন খুশি হয়ে উঠল। নিশ্চয়ই বুঝতে পারছো যে কতটা ক্লান্ত ছিলাম। এরপর ওই বিলে হাত মুখ ধুয়ে গ্রামের দিকে রওনা দিলাম। মাথায় একটা কথা তখনও ঘুরছিল, রাত্রিটা তো কোথাও একটা আশ্রয় নিতে হবে। হঠাৎ দেখলাম সামনে একটা ময়রার দোকান। সেখান থেকে একটু চিড়ে দই কিনে খাচ্ছি, এমন সময় দোকানদার বলল, ঠাকুরমশাই কইতা হইতে আইছেন? আমি খেতে খেতে বললাম, কোথাও থেকে নয়, এই পথ চলছি, চলতে চলতে এসে পড়লাম এখানে। আমার কথায় তার কি মনে হলো জানি না। সে প্রথমে একটু বুড়ো কুঁচকলো, বোধহয় ভাবলো কোনো সন্ন্যাসী হবে। কিছুক্ষণ আর মুখে কোনো কথা নেই। তারপর দেখলাম সে এসে টুক করে আমায় প্রণাম করে নিল। আমাকে বাধা দেওয়ার কোনো সুযোগই সে দিল না। ঠাকুরমশাই আমি বুঝেছি আপনি কি, আপনি সন্ন্যাসী তো? আমি তখন বললাম, দেখো, আমি একজন ব্রাহ্মণ, ওসব কিছু না। পথে পথে ঘুরে মাঝে মাঝে কোথাও 1-2 দিন থাকি, তারপর আবার বেরিয়ে পড়ি। সে হঠাৎ একটু আনন্দিত হয়ে তার পর মুহূর্তেই কেমন যেন মূর্ছমান হয়ে গেল। তারপর বলল, আমরা নিচু জাত ঠাকুরমশাই, না হলে আমাদের গৃহে একবার পদধূলি দিতে কইতাম। আর দুঃখী করে লাভ কি? যিনি খাওয়ান পরান তিনি এরকম করে পাঠিয়েছেন। আমি না করে বললাম, আরে এসব কি কথা? না না, তুমি যদি চাও আমি অবশ্যই যাব। তখন সে বলল, না ঠাকুরমশাই, আমাদের এখনকার জমিদার বাবু ওনাদের ওইখানে অতিথিদের থাইকার লাগে একখান জায়গা বানিয়েছেন। আমি বুঝলাম উনি অতিথিশালার কথা বলছেন। এরপর আমি বললাম, ও আচ্ছা, তবে চলো তোমাদের বাড়ি। সে কেমন চমকে উঠল। এ কি ঠাকুরমশাই, এ কি অলক্ষণে কথা! লোকে কি বলবে? তারা তো মোদের এক ঘরে করে দেবে। একটা কথা বলি, তখন জাতি বৈষম্য উদ্যম না হলেও লোকে এসব নিয়ে খুব ভয় করত, কিন্তু আমি এসবের ধার কোনোদিনও ধারিনি। আমি এবার একটু গম্ভীর গলায় বললাম, প্রথমে তোমাদের গৃহে পদধূলি দেব, তারপর আমি জমিদার বাবুর অতিথিশালায় যাব। এই শুনে সেই কথা আর অমান্য করতে পারল না। সঙ্গে সঙ্গে দেখলাম দোকানের ঝাঁপ ফেলে বলল, বললেন ঠাকুরমশাই, আপনি স্বয়ং দেবতার স্বরূপ। আমি বললাম, চিচি, এসব কি বলছো? আমি তোমাদের মতো সামান্য একজন মানুষ। আর বলতে যাচ্ছি, দেখি তার চোখ দিয়ে অনবরত জল গড়িয়ে যাচ্ছে। আমি আর কিছু বললাম না। আসলে কি বলতো, তখনকার মানুষ ছিল অন্যরকম। সামান্য কিছুতেই খুশিও পেত আর দুঃখেও নিমজ্জিত হতো। কিছুক্ষণ পরে সে রাস্তা দেখিয়ে তার গৃহে নিয়ে গেল। তাদের বাড়িটা যেমন 8-5টা সাধারণ গ্রামের মানুষের মতো হয়, ঠিক তেমনই। দারিদ্র্যের চাপ বর্তমান। দেখলাম সে ছুটে ভেতরে গেল। তারপর তার সহধর্মিণীকে ডেকে নিয়ে এলো। তারা দুজনেই আমায় একসাথে প্রণাম করলো এবং দেখলাম সুদূরে একটি মেয়ে জানলার ফাঁক দিয়ে উঁকি মারছে আর মিটি মিটি হাসছে। যাকে আমি তাকে আশীর্বাদ করলাম। এরপর আমি আর তাদের আটকালাম না। কিছুক্ষণ পর বললাম, হয়েছে, তাহলে
এলাম তো। মনে রেখো, ছোট বড় কেউ নয়, সবাই সমান। সবচেয়ে বড় হলো মনুষ্য ধর্ম, তাহার উপরে কেউ নাই, বুঝলে? যাই হোক, তাহলে তুমি আমাকে জমিদার বাড়ির রাস্তাটা একবার বলে দাও, সন্ধে এক্ষুনি নেমে পড়বে। এরপর সে বলে দিল, বিকেলের আলো একেবারে শেষ দিকে হয়ে এসেছে, সন্ধে নামু নামু করছে। এই সময় আমি জমিদার বাড়ি গিয়ে পৌঁছলাম। শুনলাম এই মুখুজ্জে পরিবার নাকি বিরাট ঐতিহ্যবাহী, তারা ছিলেন বর্ধিষ্ণু জমিদার। আমি বললাম, আপনি বুঝলেন কি করে? সেই লোকটা কি আপনাকে বলেছিল? আরে না না, সেই লোকটা আমায় বলেনি। সুবিশাল ফটক ও সুবিশাল বাড়ি দেখেই আমি সেটা আন্দাজ করেছিলাম। আর এই সব তো আন্দাজ করা যায়, বুঝলে? তার জন্য ওই বলে দেওয়ার আর কারো দরকার হয় না। ব্যাপারটা ধরো, তোমার বাড়িতে কোনো কুটুম্ব এসেছে, এবার তুমি তাকে চেনো না, কিন্তু তার হাবভাব এবং মুখের ভঙ্গি দেখে কিছু তো আন্দাজ করতে পারবে যে হ্যাঁ, সে ঠিক কতটা গাম্ভীর্যপূর্ণ, কতটা কি। এবার এটা সব জায়গায় প্রযোজ্য নয়, কারণ কিছু ক্ষেত্রে অবশ্যই দেখা গিয়েছে যে গম্ভীর পরিদর্শন কিছু ব্যক্তিরা আদতেও অতটা গম্ভীর নয়। যাই হোক, তোমাদের একটা উদাহরণ দেওয়ার লক্ষ্য নিয়ে বললাম। ইয়ে কিশোরী, এই বিষয় নিয়ে তোমার কিছু বলার আছে নাকি? তুমি এত চুপ কেন হে? কিশোরী দেখলাম উসখুস করছে, সে একটুখানি ধৈর্যহীন হয়ে পড়ছে। এবার সে একটু ক্ষেপে উঠে বলল, আচ্ছা ঠাকুরমশাই, আমার একটা প্রশ্ন আছে, করতে পারি? বুঝলাম সে ভীষণ ক্ষেপে উঠেছে, কিন্তু এই ক্ষেপে যাওয়ার চোটে রণে যাতে ভঙ্গ না হয় তার জন্য আমি তাকে থামিয়ে বলতে গেলাম, ঠাকুরমশাই আপনি বরং। কিন্তু এর মাঝেই দেখলাম ঠাকুরমশাই বলে উঠল, অবশ্যই, কেন নয়। কিশোরীকে আর পায়কে সে আবার বলে উঠল, আচ্ছা আপনি কি বলুন তো, আপনি কি তান্ত্রিক নাকি দার্শনিক নাকি সাহিত্যবিদ? তারানাথ একটু হেসে বলল, আমি তো তোমাদের মতোই এক সাধারণ মানুষে। বলে তিনি একটু হাসলেন। তারপর আর চোখে কিশোরীর দিকে তাকিয়ে আবার বলতে শুরু করলেন, হ্যাঁ, তো যেটা বলছিলাম, আমি প্রবেশ করলাম ভিতরে, দেখলাম সবকিছু কেমন যেন ফাঁকা ফাঁকা। একটা এত সুবিশাল জমিদার বাড়ি, সেখানে ঠিক যে পরিমাণ চাকর বাকর থাকার কথা দেখলাম সেই পরিমাণ নেই। সিংহ দরজা দিয়ে প্রবেশ করার সময় প্রথমে কাউকেই দেখতে পেলাম না। তারপর কিছুটা ভেতরে যাওয়ার পর দেখলাম একটা কেউ এই দিকেই আসছে। মোটা মাংসলো শরীর, মাথায় টাক আর মুখে কোঁচা কোঁচা দাড়ি, আর নাকটা চ্যাপটা, কুতকুতে চোখ দিয়ে আমায় আদ্যপ্রান্ত দেখে গ্রাম্য ভাষায় প্রশ্ন করল, কে আপনি? কে চান? আমি প্রত্যুত্তরে বললাম, আমি তারানাথ চক্রবর্তী। শুনলাম নাকি এখানে অতিথিশালা রয়েছে, তো আজ রাতটা কাটানোর জন্য আশ্রয় কি পাওয়া যাবে? এটা শোনার পর সে লণ্ঠনটা একটু উঁচিয়ে ধরল, তারপর বলল, হ্যাঁ আসুন। সে শুধু এটুকুই বলল। তার চোখে মুখে কেমন যেন একটা ভয়ের ছাপ। কিন্তু আমি এসে থেকে এই গ্রামের মধ্যে কোনো অমঙ্গলের ছাপ তো পাইনি। এই সব ভাবছি এবং তার পিছু পিছু চলছি। সদর দরজা পেরোতেই হঠাৎ যেন গাটা কেমন করে উঠল। কি হলো সে ঠিক বলতে পারবো না, কিন্তু হঠাৎ যেন মনে হলো কোনো এক মন খারাপের দেশে এসে পা দিয়েছি। তোমরা তো জানোই
পুরনো জমিদার বাড়ি, তার খসে পড়া কিছু ইটের টুকরো বরাবরই আমার খুব ভালো লাগে। একটু কান পেতে শুনলে বুঝতে পারবে তারা যেন তোমার কাছে ডেকে কি সব বলতে চায়। সেই ফিসফিস যেন আজীবন কাল চলে আসছে, তার কোনো আদি নেই, তার কোনো অন্ত নেই, কিছুই নেই। সেইগুলো উপলব্ধি করা সহজবোধ্য নয়, বুঝলে? আর এই সব জমিদার বাড়িতে প্রবেশ করলে মনের ভিতরটা কেমন একটা যেন করে ওঠে। যাই হোক, তো এইসব ঠিকভাবে উপভোগ করব, ঠিক সেই সময় এই মনে কেমন একটা দাগ ধরে গেল। সেই চাকরটা দেখলাম পথ ঘুরে গিয়ে দেউরির পিছন দিয়ে একটা ভিতরের মহলে গেল। যেটা লক্ষ্য করলাম, বুঝলে, বাড়িতে তেমন কেউ থাকে না, কারণ গোটা বাড়িটা কেমন যেন থমথম করছে। ছোট্ট মেয়ে হঠাৎ বকা খেলে কিছুক্ষণের মতো যেমন থেমে তারপরেই কান্নায় ফেটে পড়ে, ঠিক তেমনই। যাই হোক, আমাকে ঘরটা দেখিয়ে সে খুলে দিয়ে চলে গেল। কিছুক্ষণ পরেই দেখলাম ভৃত্যটার সাথে আর একজনকে এসে দাঁড়িয়েছে, তার হাতে আর এক গাড়ু। অন্য লোকটি বাইরে থেকে আদেশ দিচ্ছে, ঠিকঠাক রেখেছিস তো? এক কাজ কর, কাঠগুলো এনে রাখ এখানটায়, আর চিড়ে দুধটা ভেতরে রেখে আয়। সে দেখলাম বিনা বাক্য ব্যয়ে সব রকম কাজ করতে লাগলো। তারপর কিছুক্ষণ পর একটু বিরক্ত হয়ে বলল, আরে আগে তো একটা লণ্ঠন ঠাকুর মশাইয়ের কাছে দিয়ে আসবি। এইবার সে যেন চটকা ভেঙে হারিয়ে যাওয়া প্রাণ ফিরে পেল। সে বলল, হ্যাঁ, এই দেখুন, ভুলেই গেছি। আসলে একটু ঘুমিয়ে পড়েছিলাম কি না, ঘুমটা কেটে ওই আর কি একটু। আমি মনে মনে হাসলাম। এই কারণেই সে ওরকম চুপচাপ ভাবে ছিল। কিন্তু তোমাদের সত্যি বলছি, ওর চোখে কিন্তু ঘুমের কোনো ছাপ ছিল না। যাই হোক, দেখলাম আমার যত্ন বেশ ভালো মতোই নেওয়া হচ্ছে। সত্যি বলতে, সাধারণ কোনো অতিথির যেভাবে ব্যবস্থা করা হয় ঠিক তেমনটা নয়। কিছুক্ষণ পরে নায়েবমশাই একটা লণ্ঠন হাতে করে ঘরে প্রবেশ করলেন। এবার তোমরা ভাবতেই পারো যে আমি উঠে বাইরে কেন গেলাম না, ভেতর থেকেই সবকিছু প্রত্যক্ষ কেন করছিলাম। আসলে ঘরের ভেতরে আমি যে কোণটায় বসেছিলাম সেখানে এতটাই দুর্ভেদ্য অন্ধকার যে চোখে কিছুই দেখা যায় না। এবারে অন্ধকারে অন্ধের মতো হাতড়ে হাতড়ে কতটুকুই বা যাব। ও হ্যাঁ, এটা বলা দরকার, ঘরটা কিন্তু নিতান্তই বেশ বড় ছিল। যাক, নায়েবমশাই ঢুকতেই এতক্ষণ অন্ধকারাচ্ছন্ন ঘরটি আলোকিত হয়ে উঠল। আমি মুখ তুলে তাকালাম। নায়েবমশাইয়ের শরীরে গঠনে বয়স বাড়ার চাপ বিদ্যমান। যাই হোক, উনি ঘরে প্রবেশ করে হাসি মুখ করে বললেন, কি ঠাকুর মশাই, কোনো অসুবিধা হচ্ছে না তো? এই ভুলো মণিকে নিয়ে আর পারি না জানেন। আপনার রান্নার জন্য বাইরে কাঠ রাখাই আছে, আর চাল ডাল সব রেখে দিয়েছি, আর দুধটুকু মনে করে খেয়ে নেবেন। আর এই রইল আপনার লণ্ঠন। বলে লণ্ঠনটা তিনি নামিয়ে রাখলেন। বুঝলাম যে ভৃত্যটি এতক্ষণ সবকিছু ব্যবস্থা করছিল তার নাম মণি। আমি সামান্য হেসে বললাম, আরে না না, অসুবিধে কেন হবে? আপনারা যা ব্যবস্থা করে দিয়েছেন সে তো আমার সৌভাগ্য। নায়েবমশাই সলজ্জভাবে বললেন, না না, কি বলছেন ঠাকুর মশাই, কিছুই তো করলাম না। যাকে তাহলে আসি। আজ আমি একটু জমি জমার হিসাব নিকেশ দেখছিলাম, আমি বড়বাবুকে খবরটা দিয়ে আসি। আমি বললাম, বড়বাবু বলতে জমিদার রুদ্রনারায়ণ কে? হ্যাঁ ঠাকুর মশাই, আপনি ঠিকই ধরেছেন। এরপর নায়েবমশাই বেরিয়ে গেলেন, কিন্তু সঙ্গে সঙ্গে তিনি আবার ফিরেও এলেন, যেন কিছু বলতে ভুলে গিয়েছেন তিনি। তারপর বললেন, ঠাকুর মশাই, যদি কোনো দরকার লাগে রঘুকে নির্দ্বিধায় বলবেন। আমি বললাম,
আশা করি তার প্রয়োজন পড়বে না। এরপর তিনি হাসি মাখা মুখে বিদায় নিলেন। সবে মাত্র আহার সমাহার করে উঠেছি। বাইরে যেখানে উনুন আর কাঠ রাখা ছিল সেখানে ভাত করে খেলাম। দুধটা আমি তখনই খেয়ে নিয়েছিলাম। দেখলাম নায়েব মশাই বাইরে এসে দাঁড়িয়েছেন। তিনি দুটো টোকা মারলেন। আসতে পারি? আমি বললাম, ও নাই মশাই, আসুন আসুন। দেখো, একটা কথা তোমাদের মানতেই হবে, এটাকে কয় প্রকৃত বনে দিয়া না। অর্ধই সব কিছু নয় হে। নৈতিক বোধ আর ধর্মবোধকে মিলিয়ে দিলে হয় না। এই যে উনি টোকা মারলেন, এরকম ব্যবহার আবার তাও সামান্য এমন আশ্রয়ের ওপর দেখে সত্যি আমি মুগ্ধ হয়ে গেলাম। নায়েব মশাই ঘরে প্রবেশ করে বললেন, ঠাকুর মশাই, খাওয়া দাওয়া হয়ে গিয়েছে তো? আমি বললাম, হ্যাঁ হ্যাঁ, সে হয়ে গিয়েছে। তা আপনি হঠাৎ এই সময়? নায়েব মশাই বললেন, হ্যাঁ, আপনাকে কিছু কথা বলতে এলাম। বড়বাবু আপনাকে কাল সকালেই একবার ডেকেছেন, আর কাল যেন আপনি চলে না যান তার জন্যেও আপনাকে বলতে বলেছেন। আর ঠাকুর মশাই, আজ এত রাতে এলেন তাই আপনাকে ওই নিরামিষ দিলাম। ও হ্যাঁ, আপনি কি শুধুই নিরামিষ খান নাকি আমিষও? আমি বললাম, না না, আমার সব চলে। দেখুন, জমিদার বাবুর তলব, হাজিরা তো দিতেই হবে, কিন্তু হঠাৎ এত কিছু ব্যবস্থা কেন? এবার নায়েব মশাই একটু অপ্রস্তুত হয়ে বললেন, না মানে সেরকম কিছুই নয় ঠাকুর মশাই, আজ এইসব কথা থাক, বড় কাল এইসব নিয়ে কথা হবে। আপনি আজ শুয়ে পড়ুন। আমি দেখলাম সে যখন বলতে চাইছেই না, না হয় থাক। তিনি চলে যাওয়ার কিছুক্ষণ পরে আমি দরজাটা দিয়ে আলোটা খানি কমিয়ে দিয়ে সেটা দরজার পাশে রেখে তক্ত বসে শুয়ে পড়লাম। এদিকে এইসবের মাঝে সেই অমঙ্গলজনক প্রবৃত্তিটা প্রায় ভুলতেই বসেছিলাম। কিন্তু সব কিছু তো আর চাইলেই ভোলা যায় না। যাকে কখন ঘুমিয়ে পড়েছি তা জানি না। হঠাৎ দেখলাম আমি কোথায় একটা দাঁড়িয়ে রয়েছি। মাঝরাত, ঘোর অমাবস্যা, চাঁদের আলোকে মেঘ বারংবার ঘিরে এক রহস্যময় পরিবেশের সৃষ্টি করছে। প্রথমটা চারিদিকটা ঠিক ধাহর করতে পারলাম না, কোথায় কি হচ্ছে না হচ্ছে। কিছুক্ষণ পর হঠাৎ উপলব্ধি করলাম আমি একটা শ্মশান ভূমির সামনে দাঁড়িয়ে রয়েছি। চিরকালই আমার এই শ্মশান ভূমি, এইসব জায়গা খুব ভালো লাগে। এই স্থানগুলির থেকে পবিত্র আর কিছুই হয় না। কিন্তু এটা কোনো মতেই বোধগম্য হলো না যে সুদূর মাঝরাতে আমি এখানে এলাম কি করে। তারপর দেখলাম আমি কোনো এক ঝোপঝাড়ের আড়ালে লুকিয়ে রয়েছি, যেন কেউ আমাকে দেখে ফেলবে এবং দেখে ফেললেই আমার বিপদ ঘনীভূত হয়ে আমার শেষ ডেকে আনবে। যাই হোক, এইসব চিন্তা ভাবনা করছি, এদিকে পরিবেশ যেন কেমন ভার হয়ে রয়েছে। মনে মনে হচ্ছে এক্ষুনি যেন কিছু একটা হবে হবে। হঠাৎ খানিক দূরে এক ছায়া মূর্তি প্রকট হলো। তোমাদের এই ব্যাপারটা একটু ঘুরে বলা দরকার। আমি যেখানটায় দাঁড়িয়ে মানে লুকিয়ে আছি সেই স্থানটা শ্মশান চত্বরের বাইরে। অনেকটা দূর না হলেও বেশ ভালোই দূরত্ব রয়েছে। চট করে কেউ আমাকে দেখতে পাবে না, আর এই অন্ধকারের খেলায় তো দেখা প্রায় অসম্ভব। যাকে যেটা বলছিলাম, আমি একটা ছায়া মূর্তি এদিকে এগিয়ে আসছে। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো তার ছায়াটা আমি দেখলাম সেটা উল্টো দিকে। মানে ব্যাপারটা হলো এরকম, মাথা নিচের দিকে এবং পা উপর দিকে। সে দেখলাম ঠিক সেভাবেই চলে আসছে। আমি মনে মনে একটু শঙ্কিত হলাম, এ আবার কি ব্যাপার।
এ কে? আর এই মাঝরাতে এখানে কি করছে? এতক্ষণ শুধু তার ছায়াটাই লক্ষ্য হচ্ছিল, কিন্তু হঠাৎ মেঘ সরে যাওয়ায় চাঁদের হালকা রশ্মি তার গায়ে এসে পড়তেই দেখলাম লম্বা লম্বা চুল প্রশস্ত দাড়ি, শরীরে বস্ত্রের চিহ্নটুকু নেই, শুধু একটা ছোট্ট ন্যাকড়া জাতীয় কাপড় পরিধান করে রয়েছে, সেটাও যেন একেবারেই জরাজীর্ণ। যাকে এইবারে সে যত সামনে আসতে লাগলো, আমার মনে যেন কেমন একটা অমঙ্গলের ঘন্টা বাজতে লাগলো। আর মুখ এতটাই ভয়ঙ্কর যে তোমাদের বলে বোঝাতে পারবো না। চোখ থেকে যেন আগুন উঠলে উঠলে পড়ছে। কি করে জানি না, হঠাৎ মনে হলো এই ঝোপঝাড়ে বসে রয়েছি বলে হয়তো এখনো বেঁচে আছি। এই কথাটা যে কেন মনে হলো, আশা করছি সেটার ব্যাখ্যার দিতে হবে না। যাই হোক, প্রথমটা ভাবলাম সে হয়তো আমাকে দেখে নিয়েছে, কারণ সে সোজা আমার দিকে এগিয়ে আসছে। এদিকে আমি ভাবছি উনি দেখলেন কি করে, আর যদি দেখেই থাকেন আমি এখন কি করব। ঠিক এই সময় তিনি আমাকে চমকে দিয়ে পথ ঘুরে শ্মশানের দিকে অগ্রসর হলেন। হঠাৎ একটা বোঝা যেন নেমে গেল। তিনি দেখলাম সোজা চিতার দিকে এগিয়ে চলেছেন। এবার একটা কথা ভালো করে বুঝো, চিতা হলো সেই জায়গা যেখান থেকে আত্মার মোক্ষ লাভের পথ সুপ্রশস্ত হয়। আর শ্মশান ভূমি মানে একটা পবিত্র স্থান। হ্যাঁ, তো যেটা বলছিলাম আমি দেখলাম সে সোজা ঠিক ওইভাবে উল্টো হয়ে হাতে হেঁটেই সেই চিতার দিকে চলেছে। ঠিক কি কারণে জানি না, কিন্তু মনে হলো যেন যত সে চিতার দিকে এগোচ্ছে তার এগোনোর গতি যেন বেড়ে চলেছে। এরপরে এক অদ্ভুত ব্যাপার লক্ষ্য করলাম, সে চিতার কুণ্ডের ভিতরে মুখ গুঁজে কি যেন খুঁজছে। ব্যাপারটা এতটাই বীভৎস সে তোমাদের আর কি বলবো। গাটা কেমন যেন গুলিয়ে উঠল। সেই ঘনায়মান অন্ধকারে সে যখন ফিরছে, দেখলাম একটা পোড়া চায়ের সাথে একটা পাতার অবশিষ্টাংশ। এইবার ব্যাপারটা আমার বোধগম্য হলো। তোমাদের মনে আছে কাপালিক বলেছিল সেই যে কোনো মাসের অমাবস্যা তিথিতে যদি দুপুরবেলা ঘূর্ণিঝড় ওঠে বা জোর হাওয়া দেয়, তাহলে সেই হাওয়ায় উড়ে যাওয়া কোনো অসত্য পাতা একটা মন্ত্র বলতে বলতে ধরে ফেলতে পারলেই সেই পাতা গুঁড়ো করে কাউকে খাওয়ালে সে বশীভূত হয়ে যাবে। এটাও ঠিক ওরকমই কিছু একটা গূঢ় ক্রিয়া। কোনো এক অমাবস্যা তিথির আগে পূর্ণিমাতে যদি কোনো সাধক নরবলি দিয়ে তার হাড় এখানে পুঁতে দেয় এবং তারপর সেটি যদি কোনো পুণ্য আত্মা হয়, তাহলে তো সেটা আরও ভালো হবে। যাই হোক, সে যাকেই বলি দেওয়া হয় তার বয়স ধরে নাও ওই 8 থেকে 10 বছর, নিতান্তই শিশু। এইসব ক্রিয়া কোনো সাধক বা সন্ন্যাসীরা করে না। এরকম নির্মম সাধনা শুধুমাত্র কয়েক গোষ্ঠী কাপালিক এবং নিম্নতন্ত্রে সিদ্ধ লোভী অসাধুরা করে। আমি এই ক্রিয়ার কথা আমার গুরুর থেকে জেনেছিলাম। জেনেছিলাম যে এই ক্রিয়া করলে নাকি সাধক অশুভ শক্তির অধিকারী হয়। কিন্তু আর একটা জিনিসও রয়েছে, এই সাধনায় যতটা সুফল পাওয়া যায়, সাধনা বা সমস্ত ক্রিয়ার সামান্য কিছুতে যদি গলদ হয়, তাহলে সেই সুফলটা কুফল নয়, একেবারে মৃত্যু হিসেবে নেমে আসে। যাকে যেটা বলছিলাম, ওই হাড়টা যখন ছাই হয়ে যায়, ছাই হওয়ার পরেও সেই ছাইয়ের মধ্যে ওই হাড়ের সামান্য অবশিষ্টাংশ রয়ে যায়। সেটাই খুঁজে এনে সেই কুণ্ডে বলি এবং বলির রক্ত প্রদান করা হয়েছিল, সেখানে এটি সমর্পণ করতে হবে। যদি সেটা না হয়, সাধকের এতদিনের ক্রিয়া নষ্ট তো হয়, কিন্তু যদি পরবর্তী অমাবস্যার মধ্যে সে আরেকটি যুবক বা যুবতীর পূর্ণাহুতি না দেয়, তাহলেই তার মৃত্যু অনিবার্য।
সে যেই ডামরতন্ত্রে সিদ্ধ দেবীকে বসে এনে তাদের থেকে শক্তি লাভের আশায় ছিল, এবার তারাই তার মৃত্যুর কারণ হবে। যাই হোক, আবার সেই গুঁড়ো ক্রিয়ার মধ্যে চলে যাচ্ছি। হ্যাঁ, তো যেটা বলছিলাম, দেখলাম আস্তে আস্তে সেই মূর্তিটি শ্মশান থেকে বেরিয়ে আসছে। এইবার লক্ষ্য করলাম আমি যেদিকে দাঁড়িয়ে রয়েছি তার অপর প্রান্ত থেকেও একজন আসছে। ঠিক করে দেখতে পেলাম না, শুধু অন্ধকারের মধ্যে আরেকটা মূর্তি চোখে পড়ল। সে দেখলাম বেশ জোর গতিতেই আসছে এইদিকে। অন্ধকার এতটাই যে একজন অপরজনকে দেখতে পাচ্ছে না। আর এখানেই হয় সর্বনাশ, দুজনের লাগে এক ধাক্কা। এইবার সেই কাপালিকটি তাল সামলাতে না পেরে পড়ে যায়। যেই ভয়টা এতক্ষণ পাচ্ছিলাম ঠিক সেটাই হলো। হঠাৎ সেই কাপালিক উঠে দাঁড়ালো এবং রেগে উঠল। তার বীভৎস যন্ত্র গলায় সে চেঁচিয়ে উঠল, উফ, কি ভীষণ ভয়ানক তার স্বর! খালি শুনতে পেলাম, তুই কি করলি? আমার সমস্ত সাধনা তুই নষ্ট করে দিলি। এতদিনের সাধনা তুই কিভাবে নষ্ট করলি? না না না, এ হতে পারে না। এ কি হলো মা? এ কি হলো? আমি তোকে ছাড়বো না, কিছুতেই ছাড়বো না তোকে। আর কিছু শুনতে পেলাম না। ধীরে ধীরে সব যেন আবঝা হয়ে যেতে লাগলো। কিছুক্ষণ পরে হঠাৎ সেই ভৃত্যের ডাকে আমার ঘুমটা ভেঙে গেল। শুনতে পেলাম সে আমায় ডাকছে, ঠাকুর মশাই, আপনি উঠেছেন? আমি যথারীতি তাড়াতাড়ি উঠে থাকি, কিন্তু আজ এত বেলা হয়ে গেছে দেখে একটু লজ্জিত বোধ করলাম। আমি উঠে গিয়ে দ্বার খুলে বললাম, এই এত বেলা হয়ে গেল? কাল নায়েব মশাই বলেছিলেন জমিদার বাবুর সাথে দেখা করার কথা, কিন্তু সেই বৃত্তটি বলল, হ্যাঁ, সেই জন্যেই তো আমায় পাঠালেন আপনাকে খবর দিতে। তাহলে আপনি আপনার কাজকর্ম সেরে নিন, আমি নায়েব মশাইকে বলছি তাহলে একটু পরে আসতে। ঠিক আছে তো? আমি এবার ব্যস্ত হয়ে বললাম, আরে না না, নায়েব মশাইকে আবার আসতে হবে কেন? আমি নিজেই চলে যাব। বৃত্তটা বুঝদারের মতো একবার মাথা নেড়ে তারপর বলল, না না, উনি আসবেন ক্ষণ। আপনি এখানকার জায়গায় বা ঘরদোর চেনেন না। আমি চলি তাহলে। আমি মনে মনে মৃদু হাসলাম। খুব সরল প্রকৃতির মানুষ। যাকগে, আমি সব কাজ তাড়াতাড়ি সেরে ফেললাম। ঘরে এসে দেখলাম বাটিতে দুধ রাখা ছিল এবং দই এবং চিড়ে ভিজানো ছিল। তাড়াতাড়ি সেগুলো খেয়ে নিলাম। খাওয়ার কিছুক্ষণের মধ্যেই নায়েব মশাই এসে হাজির। উনি বললেন, তাহলে ঠাকুরমশাই, কাল রাতে ঘুম আসতে দেরি হয়েছিল বুঝি? আমি একটু অপ্রস্তুত হয়ে বললাম, হ্যাঁ মানে হই আর কি, মাঝে মাঝে একটু আর কি। এবার নায়েব মশাই বললেন, আপনার খাওয়া দাওয়া হয়ে গিয়েছে তো? তাহলে চলুন আপনাকে একবার জমিদার মশাইয়ের কাছে নিয়ে যাই। অতিথিশালা থেকে বেরিয়ে একটা পাক ঘুরে অন্দরমহল পর্যন্ত সুপ্রশস্ত রাস্তা। একটি চলে গেছে গিরগির পুকুরের দিকে, আরেকটি চলে গেছে ঠাকুর বাড়ির দিকে। দেখলাম সেখানে দুর্গা মায়ের কাঠামো রয়েছে। বুঝলাম তাহলে এখানে 12বারই দুর্গা পূজা হয়। কিছুক্ষণ পরে অন্দরমহলে প্রবেশ করলাম। আমার সামনে সামনে নায়েব মশাই চলেছে এবং পিছন পিছন চলেছি আমি। রাত্রে সেই স্বপ্নটার মানে আমি এখনো খুঁজে পাচ্ছি না। কেই বা সেই কাপালিক, আর সেই ছেলেটি বা কে তাকে সে অভিশাপ দিল, আর সেই সব আমি দেখতে পাওয়ার কারণ কি? এসব ভাবতে ভাবতে হঠাৎ চোখে পড়ল দালানে রুদ্রনারায়ণ বাবু বসে রয়েছেন। তিনি বসে বসে তামাক সেবন করছিলেন। আমাকে দেখেই ব্যস্ত হয়ে তিনি উঠে দাঁড়ালেন, প্রণাম করে বললেন, আসুন
আসুন ঠাকুরমশাই, আসুন আসুন, বসুন। আমি প্রতি নমস্কার করে বললাম। আহা, অত ব্যস্ত হবেন না। এরপর তিনি বসলেন, তারপর আমিও বসলাম। জমিদার বাবুর বর্ণনা দিতে গেলে বলতে হয় তিনি বেশ লম্বা, আমার থেকেও খানিকটা লম্বা হবেন তিনি। বয়স ওই মাঝামাঝি হবে, লম্বা গরু, এবং উনি হাফ কাটা একটা পাঞ্জাবি এবং দামি কাপড়ের ধুতি পরে রয়েছে। বেশ একখানা জমিদারি ঐতিহ্য ফুটে উঠছে। তিনি বেশ খানিকক্ষণ আমার দিকে চেয়ে আছে। এমন সময় তার পিছন থেকে একটা মেয়ে উঁকি মারল। আমি ভাবলাম, বাবা, এই মেয়েটি আবার কে? এই জমিদার বাড়ি তো খালি পড়ে রয়েছে, তাহলে এটি আবার কে? মেয়েটি খুবই ছোট, বেশ মিষ্টি দেখতে, মাঝে মাঝে উঁকি মারছে এবং আমায় দেখে ফিক ফিক করে হাসছে। আমি ওই দিকে অনেকক্ষণ তাকিয়ে আছি দেখে দেখলাম নায়েব মশাই এবং জমিদার বাবু দুজনেই আমার দিকে একবার তাকাচ্ছেন, আর যেই দিকে আমি চেয়ে রয়েছি সেই দিকে একবার তাকাচ্ছেন। প্রথমটা না বুঝলেও আস্তে আস্তে বুঝলাম যে ওই মেয়েটাকে ওনারা দেখতে পাচ্ছেন না। এ কি ব্যাপার? আমি নিজেকে একটু সামলে নেওয়ার চেষ্টা করলাম। জমিদার বাবু প্রশ্ন করলেন, ওদিকে কি দেখছেন ঠাকুরমশাই? আমি চটকা ভাঙার মতো বললাম, হ্যাঁ হ্যাঁ, না মানে যেন একটা, ও না না, হ্যাঁ ঠিকই বলেছেন, একটা বিড়াল। এবারে জমিদার বাবু যেন ব্যাপারটা বুঝে নিয়ে বললেন, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি ভাবলাম বোধহয় কিছু দেখে আপনি চমকে গেছেন। আসলে কালকেই দেখা সাক্ষাৎ হতো, কিন্তু ওই যে আপনিও রাত্রে এলেন আর আমি একটু অন্য গ্রামে গিয়েছিলাম, তাই আসতে দেরি হয়ে গেছিল। রাতও অনেকটা হয়ে গেছিল তো এইসব চলাকালীন, তাই আর কালকে আপনাকে বিরক্ত করিনি। এতক্ষণে আমি একটু ধাতস্থ হয়ে উঠেছি। এবার আমি না না করে উঠলাম, এ বাবা, না না, বিরক্ত আবার কি? আপনার অতিথিশালায় আমায় থাকতে দিয়েছেন, সবাই এত যত্ন নিচ্ছেন, এ তো পরম সৌভাগ্যের কথা। এবার জমিদার বাবু সলজ্জ মুখে বললেন, না ঠাকুরমশাই, যত্ন কি আর দেখছেন, সেসব দিন তো আর নেই। আমি বললাম, কেন নেই, কেন বলছেন? এরপর জমিদার বাবু হাঁক দিলেন, হ্যাঁ কে আছিস? হ্যাঁ, মণি ঠাকুরমশাইকে তামার দিয়ে যা। হ্যাঁ হ্যাঁ, ঠাকুরমশাই কি যেন বলছিলেন? আরে নায়েব মশাই, আপনি আবার দাঁড়িয়ে রইলেন কেন? বসুন বসুন। নায়েব মশাই বললেন, আপনারা গল্প করুন, আমার ওদিকে একটু জমি জমার হিসেব বাকি রয়েছে, আমি চলি বড়বাবু। জমিদার বাবু বললেন, ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আপনি এখন আসুন তাহলে। এই কথা শুনে তিনি বিদায় দিলেন, যেন এই আদেশটার অপেক্ষায় তিনি করছিলেন। এবার সেই চাকরটা তামাক দিয়ে গেল। আমি ভুরুক ভুরুক শব্দে তামাক টানা শুরু করলাম। মাঝখানে উনি বললেন, আচ্ছা ঠাকুরমশাই, আপনার কাছে যদি কিছু অনুরোধ করি, আপনি কি সেটা রাখবেন? আমি তামাক টানা বন্ধ করে বললাম, আরে অনুরোধ কেন বলছেন? আপনি বলুন না, কি বলবেন? জমিদার বাবু প্রথমে একটু ইতস্তত করলেও তারপর খানিক পরে বললেন, আসলে ঠাকুরমশাই, প্রায় কয়েক মাস কেটে গেছে এই অতিথিশালার দিকে কেউ আসেনি। আর কোনো ব্রাহ্মণ সন্তান বা সাধু সন্ন্যাসীর কথা তো ছেড়েই দিলাম। আমি আপনাকে সোজাসুজি বলছি, আমাদের বাড়িতে যদি কেউ আসে, হ্যাঁ বিশেষত সাধু সন্ন্যাসী বা ব্রাহ্মণ কেউ যদি আসে, হ্যাঁ তাহলে না সে আর বেঁচে ফেরে না। যে রাত্রে আসে সে রাত্রেই তার মৃত্যু হয়। আর খারাপ ভাববেন না ঠাকুরমশাই, আপনি ভাবতেই পারেন
যে আপনি কাল যখন এলেন তখন এইসব জানানো হয়নি কেন? কারণটা হলো, এর আগেও একজনকে আমরা সাবধান করেছিলাম, কিন্তু সেও এই অভিশাপের কাছ থেকে মুক্তি পায়নি। এই বাড়ির গণ্ডির বাইরে বেরিয়ে যাওয়ার পরই ভোর রাতে তার মৃতদেহ আম গাছের ডালে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। আমি বললাম, বলেন কি? এ তো অত্যন্ত ভয়ানক, কিন্তু আমার কিছু হলো না কেমন করে? তিনি বললেন, সেটাই তো আশ্চর্যের। মানে আমি খুব খুশি হয়েছি যে আপনি জীবিত রয়েছেন। কতদিন পরে আমাদের বাড়িতে কারোর এরম আগমন ঘটেছে। আমি এইসব শুনে এতটাই অবাক হলাম যে বলার মতো নয়। এ কিভাবে সম্ভব? এ ঠিক যে এ বাড়িতে আসা থেকে এখন পর্যন্ত অলৌকিক কিছু ব্যাপার ঘটেছে, কিন্তু তাই বলে কাল যে আমার মৃত্যু অনিবার্য ছিল সেটা তো জানা ছিল না। আর সেরকম কিছু কই তো বুঝতেও পারলাম না। আর এসব কেনই বা হবে? আমি এবার চোখটা খানি কুঁচকে বললাম, আচ্ছা জমিদার বাবু, এসব হওয়ার কারণ কি বলুন তো? মানে এসব তো স্বাভাবিক ব্যাপার নয়। হ্যাঁ ঠাকুর মশাই, মোটেও স্বাভাবিক নয়, কিন্তু কি করি বলুন তো? কোনো উপায় তো আমার জানা নেই। কিভাবে এখান থেকে বেরোবো, কি করব? বলতে বলতে ওনার চোখ জলে ভিজে এলো। আমি খানিকক্ষণ চুপ করে রইলাম, কিছু বললাম না। নিঃশব্দে তামাক সেবন করতে লাগলাম এবং আমার আশা থেকে ঘটনাগুলো এক এক করে সাজাতে লাগলাম। কিছুক্ষণ পরে বললাম, দেখুন, আপনি যেহেতু বললেন যে আমি একমাত্র বেঁচেছি, তাহলে হয়তো এখানে যা ঘটছে তার বিহিত আমি করতে পারি। কিন্তু আমাকে একটা কথা বলুন তো, এই গ্রামের সবাই এই কথাটা জানে তো? হ্যাঁ হ্যাঁ, সকলেই তো জানেন। তাই তো আর এই বাড়িতে কারোর যাতায়াত নেই, আমাদেরকেই যেতে হয়। একদিকে ভালো, প্রজাদের রাজাদের কাছে আসার থেকে রাজা যদি প্রজার কাছে যায় সেটা আরো ভালো। তাহলে তাদের দুঃখ, কষ্ট, আনন্দ সবই না ভাগ করে নিতে সুবিধে হয়। তবে আফসোস একটাই। বলে একটা দীর্ঘশ্বাস ফেলে চুপ করে গেলেন। যে যখন চুপ করছি তার মাঝে মাঝেই চলছে তামাক সেবন। একটা জিনিস বুঝলাম, উনি ব্যাপারগুলো বলবেন বলবেন করেও বলে উঠতে পারছেন না। আমি এবার জিজ্ঞাসা স্বরে বললাম, তাহলে আপনাদের এখানে যে ময়রার দোকান আছে সেই লোকটি তো কই আমাকে কিছু বললো না, বরং সে আমাকে আপনাদের এখানে আসার রাস্তা বদলে দিল। জমিদার বাবু এবার যেন দারুণ অবাক হয়ে গেলে, যেন আমার এই বেঁচে থাকার থেকেও বড় কিছু শুনেছেন। বললেন, কি বললেন? ময়রা? না 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 না, এ কি বলছেন? হতেই পারে না, অসম্ভব। আর একজন লোক, সে আবার আপনাকে এদিকে আসতে বলেছে। কি সব বলছেন ঠাকুর মশাই? আমি সত্যি বলছি। তার উপর সে আমাকে তার বাড়িতে নিয়ে গেল, তারপর তো আমি এখানে এলাম। এবার জমিদার বাবু কেমন যেন ঘাবড়ে গিয়ে বললেন, আচ্ছা ঠাকুর মশাই, আপনি অতিথিশালায় কখন এসেছেন? ওই ধরুন সন্ধেবেলা, মানে সন্ধে হয়। আপনি কোথা থেকে আসছিলেন? মানে কত দূর থেকে? এই যে আপনার গ্রামে ঢুকতেই যে একটা বড় বট গাছ পড়ে, ওইখানটা। হ্যাঁ, এবার বলুন তো, ওখান থেকে এখানে আসতে ওই কত মাইল বা কতটা সময় লাগে? দেখুন, কমসে কম 4 মাইল তো হবেই। আর আমি বেরিয়েছিলাম তখন বিকাল অনেকটাই গড়িয়েছে। এবার আমি চুপ করে গেলাম। জমিদার বাবু যে চেয়ারটায় আরাম করে বসেছিলেন সেখান থেকে একটু উঠে সোজা হয়ে বসলেন। আমি এবার কেমন যেন ভিমড়ি খাওয়ার মতো হয়ে গেলাম। কি করে সম্ভব? কিন্তু আমি তো ব্যাপারটা ঠিক ধরতেই পারলাম না। সব কিছু কেমন যেন ওলট পালট হয়ে আসছে। 5 মাইল যদি রাস্তা হয়, কতটা সময়? তারপর যে ওই লোকটা এবং ওদের বাড়ি যাওয়া,
ওর দোকানে আমার খাওয়া দাওয়া এই সব সময় গেল কোথায়? এবার যেন আমার মনে দুরু দুরু করে ভয়ের ছাপ স্পষ্ট হচ্ছে। আমি জমিদার বাবুকে বললাম, আপনি কাজ করুন, আপনি পুরো ব্যাপারটা আমাকে একবার খুলে বলুন, না হলে আমি কিছুই করতে পারবো না। আমাকে পুরো ব্যাপারটা বুঝতে হবে, না হলে কিছুই যে আটকানো যাবে না। শুনুন তাহলে, আমাদের এই মুখার্জি পরিবার নেহাত কম নয়। ভাই, দাদা, পিসি, মাসি, ভরা সংসার। আর আমাদের এই ভবানীপুরের কেন আশেপাশের 10টা গ্রামের লোককেও জিজ্ঞাসা করলে বলে দেবে। কি বলে দেবে জানেন? যে ভবানীপুরের জমিদারদের ঐতিহ্য সেই সময় কি প্রকার ছিল। বেশি দিন হয়নি ঠাকুরমশাই, আজ মনে হয় যেন কালকেরই কথা। শুধু যে ঐতিহ্য ঐশ্বর্য তা নয়, প্রজাপরায়ণ এবং এই প্রজার প্রতি সব সময় উদার, সব ঠিকঠাক চলছিল। আমাদের দুর্গাপুজো খুব বড় করে হতো জানেন ঠাকুরমশাই। গ্রামের লোক তখন এইখানেই থাকে, আর সত্যি বলতে তারা আমাদের খুব ভালোবাসতো। কোনো কিছুর কোনো অভাব ছিল না, মাঠ ভর্তি ধান, বেশ বেশ স্বাচ্ছন্দ্যে সব চলে যাচ্ছিল। সব থেকে সুন্দর ব্যাপারটা হলো এই বাড়ি সারাক্ষণ লোকে কিচকিচ করছে। আজ এসেছে তো কালো, আজ হেনার আত্মীয় তো পরের দিন অন্যের। এত ঘর দূর ছোটরা খেলে বেড়াচ্ছে, সারাক্ষণ হই হই চই চই। এইসব শুনছি, হঠাৎ যেন মনে হলো জমিদার বাবুর গলা দূরে কোথাও সরে যাচ্ছে। ব্যাপারটা কি হলো কিছুই ঠাউর করতে পারলাম না। কিছুক্ষণ পরে দেখলাম চারিদিকটা কুয়াশার মতন কেমন আচ্ছন্ন হয়ে রয়েছে। তার বলা কিছু কথা মাঝে মাঝে শুনতে পাচ্ছি। আর পুজোর দিনগুলোর কথা তো বলবেনই না। লোকেদের ওই হট্টগোল শোনা যাচ্ছে, বাচ্চারা খেলছে, গ্রামের লোকেরা জয়ধ্বনি দিচ্ছে, এক উন্মত্ত সাজে মেতে উঠেছে সমস্ত গ্রাম। এইবার দেখলাম সেই বাচ্চা মেয়েটা নুপুর পায়ে আবার এসে হাজির হয়েছে। আমি দেখলাম সে হাতের ইশারা করে আমাকে তার পিছন পিছন ডাকছে। অবস্থাটা কেমন তা বুঝতে পারছো তো? হে, আমি প্রথমটা বুঝতে পারলাম না কি করব, আর পিছন পিছন যাব নাকি। শেষে মনস্থির করলাম না, আমি যাব, যা হবে সে দেখা যাবে। তখন আমার মনে সেরকম ভয় কাজ করছিল না। মনে মনে নিজেকে শক্ত করে তার দিকে এগিয়ে গেলাম। তার কাছাকাছি যেতেই সে হেসে ছুট দিল। আমিও তার পিছন পিছন চললাম। যেতে যেতে হঠাৎ দেখলাম ধীরে ধীরে সবকিছু পরিবর্তন হতে থাকলো। ফাঁকা জমিদার বাড়ি হঠাৎ যেন সাজে সেজে উঠল। পাশ থেকে কাদের যেন শব্দ শুনতে পাচ্ছি। এ তো বাড়ির মেয়ে বউদের আলাপ আলোচনা ও রসিকতার সুর। এইবার যেন সেই কুয়াশা চলে গিয়ে আসল রূপ দেখতে পেলাম। চারিদিক ফুলের সাজে, কাপড়ের সাজে, বিভিন্ন ফুলদানি, বিভিন্ন কায়দায় আঁকা নকশা, উঠানে বড় করে আঁকা রয়েছে আলপনা। দেখতে পাচ্ছি আমার এই দিক ওই দিক দিয়ে অনেকগুলো বাচ্চা আসছে এবং খেলে বেড়াচ্ছে। আর অন্যদিকে পুজোর ব্যস্ততা আর গ্রামের লোকেদের জয়ধ্বনি। উফ, সে কি দৃশ্য তোমাদের আমি বলে বোঝাতে পারবো না। জমিদার বাড়ি যেন এক অনাবিল আনন্দে মেতে উঠেছে। এইসব দেখতে দেখতে লক্ষ্য করলাম সেই মেয়েটা দূরে এক ধামের পাশে দাঁড়িয়ে রয়েছে আর মিটি মিটি হাসছে। এইবার লক্ষ্য করলাম সিঁড়ি দিয়ে উঠে কারা যেন কথা বলতে বলতে আসছে। এতক্ষণ আমার মাথায় একটা কথা আসেনি। এইবার হঠাৎ আসতে একটু অপ্রস্তুত বোধ করলাম। এই কথাটা ভাববার সঙ্গে সঙ্গে সেই ধামের পাশ থেকে একটা বাচ্চা মেয়ের আওয়াজ আমার কানে ভেসে এলো। চিন্তা করো না, ওরা তোমরা দেখতে পাবে না, দেখতে পাবে না। আর দেখতে পাবেই বা কি করে? ওটা টহল হয়ে গেছে।
তুমি তো শুধু দেখছো, উপলব্ধি করো, বুঝলে? উপলব্ধি। এইরকম একটা ছোট্ট শিশুর এরকম কথাবার্তা দেখে আমি বিস্মিত হব কি? ভাগ রুদ্ধ হয়ে গেছি। যাই হোক, এরকম একটা পরিবেশ উপভোগ করতে করতে আমি যেন কোথায় হারিয়ে যেতে লাগলাম। আজ যেন জীবনের একটি বিশিষ্ট দিন। সত্যি বলছি হে, ওরকম দৃশ্য, ওরকম পরিবেশ আমার গোটা জীবনে আর কোনোদিন দেখিনি আমি। এত লোকের সমাগম, এই দিক ওই দিক থেকে হাসির টুকরো গানের পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছে। আবার শুনতে পেলাম কোনো এক বামুন ঠাকুর মন্ত্র পড়ছেন। বাড়ির মেয়ে বউয়েরা তাদের ছেলে মেয়েদের সেখানে নিয়ে চলেছে। তারা সবাই মিলে লাইন দিয়ে সেখানে উপস্থিত হচ্ছে। কেউ কেউ জমিদার বাবুর জয়ধ্বনি দিতে, জমিদার বাবু নানা করে উঠতে আবার মায়ের জয়ধ্বনি দেওয়া হচ্ছে। এই রকম এক সমন্বয়ে আমি ভেসে গিয়েছি। আমার চোখ দিয়ে তখন আনন্দের অশ্রু প্রবাহিত হচ্ছে। এই ব্যাপারগুলো উপভোগ করছি, হঠাৎ দেখলাম আবার কুয়াশা আচ্ছাদিত হচ্ছে। বুঝতে পারলাম এবার যাওয়ার সময় আগত। সে মেয়েটা দেখি আবার তার দিকে ইশারায় আমায় ডাকছে। এবার আমি একটা কাজ করলাম, ইচ্ছা করে আমি তার দিকে না গিয়ে উল্টো দিকে যেতে লাগলাম। দেখতে চাইলাম সে কি করে। এমন সময় দেখলাম সিঁড়ি দিয়ে কারা যেন আসছে। আমি অপ্রস্তুত হইনি, কারণ আমি জানতাম আমায় কেউ দেখতে পাচ্ছে না। দেখলাম জমিদার রুদ্রনারায়ণ বাবু, নায়েব মশাই আর আরেকজন যুবক। তাকেও দেখতে কতটা রুদ্রনারায়ণের মতো। প্রথমটা দেখে ভুল হয়, এটা বোধহয় রুদ্রনারায়ণ বাবুর যুবা সময়ের রূপ, কিন্তু তারপরে বুঝলাম যে ওটা ওনার পুত্র হতে পারে। এইবার দেখলাম হঠাৎ মেয়েটা সামনে এসে উপস্থিত হলো। সে বলল, চলো চলো, যাওয়ার সময় তহ হয়ে এলো নাকি? আসো দেখি, এখন এইটুকুই। শুনে হঠাৎ যেন উপলব্ধি করলাম পৃথিবীর নিজ মাধ্যাকর্ষণ টানে যেন কোথায় ফিরে যাচ্ছি। আবার অনুভব করতে পারলাম আমি সেই চেয়ারখানাতেই বসে রয়েছি। জমিদার বাবু এখনো বলে চলেছে, এই সবই চলছিল, কিন্তু ভাগ্যের কি পরিহাস, হঠাৎ এক অদ্ভুত ঘটনা ঘটল। তারপর থেকেই সব যেন বদলে যেতে শুরু করলো। কুয়াশা কেটে যেতে লাগলো, আবার সবকিছু স্পষ্ট। সেই সকাল, সেই জমিদার বাবু, সেই রুদ্রনারায়ণ আর তার সেই গল্প। এতক্ষণ কথা বলার পর তিনি থামলেন। তিনি হাঁক দিয়ে মণিকে ডাকলেন। সেই শুনে মণি এসে তাকে জল দিল। সে এসে দিয়ে গেলে তারপর তিনি বললেন, কি ব্যাপার ঠাকুর মশাই? হ্যাঁ, কোনো কথা বলছেন না যে? ও না না, আমি শুনছি, আপনি বলুন। তিনি আবার বলতে শুরু করলেন, এরপর শুরু হচ্ছে এক মর্মান্তিক অধ্যায়। আমাদের আত্মীয়র বাড়িতে আমাদের সমস্ত পরিবারের আমন্ত্রণ ছিল, কিন্তু কথা হচ্ছে যে অনুষ্ঠানটা অনুষ্ঠিত হতো সন্ধেবেলায়, সেখানে সেই রাত্রে থাকার ব্যবস্থাও হয়েছিল। কিন্তু কাউকে একজনকে আসতেই হতো, না হলে জমিদারি সামলাতো কে। ঠিক হয়েছিল আমি এবং নায়েব মশাই চলে আসব, কিন্তু আমার ছেলে শরৎ বাঁধ সাধল। সে বলল সে নাকি যাবে। আমাদের সেই রাত্রে বলি এত দূর যেতে হবে না, আমরা অনেক আটকালাম, কিন্তু সে আমাদের কথা কিছুতেই শুনল না, সে গেল। আমি এখানে জমিদার বাবুকে থামিয়ে দিয়ে বললাম, আচ্ছা, আপনার ছেলে যদি যেত তাহলে অসুবিধা কি হতো? ও তো নাবালক নয়, সে যুবক হয়েছে, বাড়ির ভার সামলাতে শিখেছে। তাহলে তিনি বললেন,
না ঠাকুরমশাই, এখানে একটা অভূতপূর্ণ ব্যাপার রয়েছে। আমার ছেলে শরতের ভাগ্যে একটা বড় ফাঁড়া রয়েছে। সেই ফাঁড়ায় তার মৃত্যু পর্যন্ত হতে পারে। এবার এবার আমাদের পরিবারের যিনি জ্যোতিষ গুরু, তিনি বলে গিয়েছিলেন যে অমাবস্যা তিথিতে রাত্রির 1টার পর সে যেন বাইরে না আসে। কিন্তু কি বলি ঠাকুরমশাই, সে আমাদের কথা অমান্য করে চলে গেল। আমি তাকে দিব্যি দিতে গেলে সে আমাকে কোনোভাবে অগ্রাহ্য করে এড়িয়ে গেল যে ভাববার কিছু নেই। আমি তাও তার সাথে 4টে লেঠেল দিলাম, কিন্তু শেষ রক্ষা হলো না। ওইখান থেকে ফেরার সময়, মানে সেই রাত্রেবেলা ফেরার পর থেকে ও কেমন জানি বিপথে গেল। জানেন কি হয়েছে? কিছু বলে না, কেমন একলা একলা থাকে। প্রথমে তো আমাদের কিছুই বলতে চায়নি, কিন্তু কি বলবো বাবা ঠাকুর, দিনকে দিন আমার স্বাস্থ্যবান ছেলেটা একদম ওই রোগা কাঠির মতন হয়ে যেতে লাগলো। ঠিকভাবে কথা পর্যন্ত বলে না। আমি জিজ্ঞাসা করলাম, আচ্ছা, আপনার ছেলে বিবাহিত নাকি অবিবাহিত? জমিদার বাবু বললেন সে বিবাহিত ছিল, তার এক মেয়েও ছিল। জন্ম দেওয়ার সময় তার স্ত্রীর ওই মুহূর্তে মৃত্যু হয়। সে আর বিয়ে করেনি। অনেকজন বলেছে দ্বিতীয় বিয়ের কথা। মেয়েটাও ছোট, কিন্তু সে কারুর কথায় কান দিত না। মেয়েকে সব সময় আগলে আগলে রাখত। আর মেয়েটাও রাজনন্দিনীর মতন মানুষ হচ্ছিল। ওইটুকু বয়সেই সে যেন সব বুঝে যেত। আর মেয়ের খুনসুটি দেখলে আপনার না মন ভরে যাবে ঠাকুরমশাই। বাবা আর মেয়ে সে যে কি মজার, কি মিল। সে মেয়ে আবার কি বলতো জানেন? হ্যাঁ, ধরুন কোনো প্রজা তার কোনো আর্জি নিয়ে এসেছে, সে তখন বলতো, আমার রাজ্যে প্রজারা দুঃখে থাকবে, এটা আমি কিছুতেই মানব না। কত সুন্দর কথা বলতো। যাই হোক, এত সুন্দর ভরা সংসার আমার ধীরে ধীরে ভেঙে যেতে শুরু করলো। শরৎ কেমন যেন হয়ে যেতে লাগলো। ধীরে ধীরে ওর মেয়েকেও যেন কেমন করতো জানেন? বলতো ভয় ভয়, আমার কাছে থাকিস না, থাকিস না আমার কাছে, তোর 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 ভালো হবে না। যা যা, চলে যা, চলে যা, তুই চলে যা। ওর মেয়ে কাঁদতে কাঁদতে বলতো, কেন বাবা তুমি এমন করছো? সে ধমাস করে কপাট তার মুখে বন্ধ করে দিত। তবু মেয়েটা কোনোদিন রাগ করেনি। প্রায় সময় সে সেই দরজার সামনে বসে থাকতো। কিন্তু কি আর বলি ঠাকুরমশাই, এরপর থেকে অবস্থা খারাপ হতে শুরু হলো। সে নিজেকে ঘরবন্দি করে নিল। সে আলো না কি আর সহ্য করতে পারে না। অন্ধকারের মধ্যে ডুবে থাকতো সারাদিন। ধীরে ধীরে পাগল হয়ে যেতে লাগলো। একদিন জ্বরের ঘরে সে সব কথা বলে ফেললো। সে বলল, সে যখন ফিরছিল তখন হঠাৎ কার সাথে একটা ধাক্কা। এর কিছুটা অংশ তোমাদের জানা, তাই ওইটুকু অংশ আর আমি বললাম না। তারপর থেকে যেখান থেকে তোমরা জানো না সেখান থেকেই শোনো। উনি বলে চললেন, জ্বরের ঘরে সে বলল, আমি অন্ধকারে আসছিলাম, হঠাৎ হঠাৎ পিছন ফিরে দেখলাম পিছনে লেঠেলা নেই। আমি সেদিকে মন না দিয়ে এগোতে লাগলাম। তারা হয়তো ভয় পালিয়েছে, কারণ একেতেই অমাবস্যা, তার উপর মেঘের আড়ালে চারিদিক এমনিতে কেমন যেন অদ্ভুত লাগছিল। আমি সোজা চলেছি, মাঝখানে একটা শ্মশান পড়ে। সেই শ্মশানের পাশ দিয়ে আসছি, হঠাৎ কার সাথে ঠক্কর লাগে। আমি প্রথমে বুঝতে পারিনি কে, এখানে কোথা থেকে এলো হঠাৎ এত রাত্রে। একদিক চারিদিক অন্ধকার। এবার কেমন যেন ভয় লাগতে লাগলো। কে রে বাবা? দেখো, তুমি তো জানো বাবা, আমার ভুতুরে এসব কোনোদিনই বিশ্বাস ছিল না, কিন্তু সেই দিন কেমন যেন ভয় হতে থাকলো। এরকম পরিস্থিতি হঠাৎ দেখি মেঘ সরে গেল, চাঁদের হালকা রশ্মির সামনের ছায়ের ওপর পড়লো। প্রথমে দেখি চমকে উঠে ভয় কয়েকটা পিছিয়ে গিয়েছিলাম। তারপর ধাতস্থ হতে ভালো করে চোখ মেলে দেখলাম একজন বৃদ্ধ সাধক বা ওই রকমই কিছু একটা হবে। প্রথমে পাগল বলে ভ্রান্তি হয়েছিল। দেখলাম লম্বায় প্রায় 6 ফুট, চুলগুলো পা পর্যন্ত ঝুলছে, নখ এত বড় বড় যে তাতে মাটি এবং নোংরা ভরে কেমন একটা বয়ে পড়া রাক্ষসে হাত লাগছে। দাড়ি নেমে এসেছে পেট পর্যন্ত, গা থেকে বিভৎস দুর্গন্ধ ছাড়ছে।
প্রথমে সে কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থাকলো, হঠাৎ তার চোখটা দপ করে জ্বলে উঠল, গম্ভীর যান্ত্রব গলায় চেঁচিয়ে উঠল সে, হ্যাঁ তুই কি করলি? আমার সমস্ত সাধনা তুই নষ্ট করে দিলি? এতদিনের সাধনা তুই কিভাবে নষ্ট করলি? না না না, এ হতে পারে না। এ কি হলো মা, এ কি হলো? আমি তোকে ছাড়বো না, কিছুতেই ছাড়বো না তোকে। এবার আমি খানিক ভয় পেয়ে গেলাম। সে এত জোরেই চেঁচাচ্ছে যে গোটা শ্মশানটাই তার ধ্বনি প্রতিধ্বনিত হয়ে উঠছে। আমি বুঝলাম সে এক সাধক, তার কোনো এক সাধনায় আমি বাধা প্রাপ্ত করেছি। বাবা বাবা মনে আছে তুমি বলেছিলে যে কি কি যেন আমার ভাগ্যে রয়েছে? আমার হঠাৎ করেই যেন সে সময় সেই কথাটা মনে পড়ে গেল। যেন আমি ভাবলাম এবার বুঝি সেই ঘটনা ঘটার সময় এসে গেছে। আমি খুব ভয় পেয়ে গেলাম। আমি দেখলাম সেই সাধক এমন রেগে উঠেছে যে সে সে কিছুতে শান্ত হবে না। আমি তার পায়ে লুটিয়ে পড়লাম। আমি বললাম, আমায় ক্ষমা করো সাধু বাবা, আমি আপনার সাধনা ভঙ্গ করতে চাইনি। আমি এই পথ দিয়েই যাচ্ছিলাম, কিন্তু অন্ধকারের ফলে আমি কিছুই বুঝতে পারিনি যে আপনি আসছেন, এবং সেই জন্যই আপনার সঙ্গে আমার ধাক্কা লাগে। আমি সত্যিই বুঝতে পারিনি, আমাকে ক্ষমা করে দিন। এরপরে আমি নানান অনুনয় বিনয় করতে লাগলাম, কিন্তু সেই সাধক কিছুতেই আমার কথা শুনতে রাজি হলো না। সে আবার ক্ষেপে উঠল। সে বলল, পাষণ্ড মূর্খ, তুই কি জানিস তিলে তিলে কত পরিশ্রমের পর আমি মোক্ষ লাভ করার শেষ পদক্ষেপে পৌঁছেছিলাম, আর আমি তোকে অভিশাপ দিচ্ছি। তোর বংশ নির্বংশ হবে, কেউ বাঁচবে না। তোর পরবর্তী প্রজন্ম শেষ হয়ে যাবে, তোর পরিবারে বাতি দেওয়ার মতো কেউ থাকবে না। তুই আমার সাধনা ভঙ্গ করেছিস, আজ তোর শেষ দিন, তোর মৃত্যু আমার হাতে হবে। এবার আমি ভয়ে কাঁদতে কাঁদতে বললাম, কি বললেন সাধু বাবা? আমার শাস্তি আমাকে দিন। আপনি কেন আমার পরিবারকে অভিশাপ দিচ্ছেন? চটে উঠল। সে বলল, বছরের পর বছর ধরে নামান কিয়া প্রক্রিয়া করে আজ আমার সাধনা সিদ্ধি লাভ করতে যাচ্ছিল। বছরের পর বছর ধরে নামান কিয়া প্রক্রিয়া করে আজ আমার সাধনা সিদ্ধি লাভ করতে যাচ্ছিল। ঠিক সেই সময় পাষণ্ড তুই সবকিছু বিনষ্ট করে দিলি। তুই জানিস এর জন্য আমার মৃত্যু পর্যন্ত হতে পারত। এ পাপের কোনো ক্ষমা নেই, আর তোকে এর ফল ভুগতেই হবে। আমি রিক্ত চণ্ডাল, আমি তোকে কিছুতেই ছাড়বো না। আমি তোর সমস্ত পরিবারকে নষ্ট করবই, আর আমার মুখ দিয়ে যে কথা একবার বেরিয়েছে সেই কথা ফলবে। তুই কিছুই করতে পারবি না, তোর বংশ নির্বংশই হবে। আমি তার পায়ে পড়ে তখনও কেঁদে চলেছি, কিন্তু সে তখনও গর্জন করেই চলেছে, না আমি কিছুতেই তোকে ক্ষমা করতে পারবো না। এরপর যেন একটু শান্ত হলেন তিনি। আমি বুঝলাম তার সাধনা ভঙ্গ হওয়ার কারণে তিনি এতটাই রেগে গিয়েছিলেন যে ওনার মুখ দিয়ে অভিশাপ নির্গত হয়েছে, এবং সেই অভিশাপ যদি তিনি ফিরিয়ে না নেন তাহলে সেটাই ফলবে। আমি এবার কান্নায় ঝরে পড়ে বললাম, আপনি আমার পরিবারকে ছেড়ে দিন, আপনি অভিশাপ ফিরিয়ে নিন, আপনি আমাকে মেরে ফেলুন, কিন্তু এই অভিশাপ ফিরিয়ে নিন দয়া করুন। এবার তিনি যেন তাচ্ছিল্যের হাসি হাসলেন। তারপর আবার সেই জান্তব গলায় বললেন, তোকে আমি আজ মারব না, কারণ তোকে যদি আজ আমি মেরে ফেলি তাহলে তুই একদিনেই মারা যাবি। আমি এত বছর সাধনা করার পর যখন সাধনায় সিদ্ধি লাভ করতে পারলাম না, আমার বুকের মধ্যে যে কষ্টটা হচ্ছে সেই কষ্টটা তোকেও বুঝতে হবে। তাহলে তুই তো নিজের মেয়েকে নিজের চোখে মরতে দেখবি, তখন বুঝতে পারবি যে আমি কে। আর আমার অভিশাপের কথা বলছিস? আমার এতদিনের সাধনা শক্তির দ্বারা
আমি তোকে অভিশাপ দিয়েছি, সে অভিশাপ কেউ টলাতে পারবে না। আজ থেকে 1 মাসের মধ্যে তোর মেয়ের মৃত্যু হবে। তারপরে দেখলাম সে কি মন্ত্র পড়তে আরম্ভ করেছে। এতক্ষণ চারিদিক নিস্তব্ধ ছিল, হঠাৎ সে নিস্তব্ধতা ভঙ্গ করে চারিদিকে প্রবল ঝড় উঠল। গাছগুলো এদিক ওদিক খেলে ভয়ানক আলোড়ন সৃষ্টি করলো। হঠাৎ দেখলাম একটা কালো অন্ধকার কোথা থেকে যেন আমার দিকে ধেয়ে আসছে। আমি প্রথমে বুঝতে পারলাম না যে কি। তারপরে সেই সাধকটা অট্টহাসি করে উঠল, বলল, দেখতে পাচ্ছিস ওটা কি? ওটা হলো আমার পোষা পিতর। ও তোর পরিবারকে বিনষ্ট করে দেবে। এবং জেনে রাখ, তুই যদি কোনো সাধকের কাছেও যাস, সেও বাঁচবে না। আর এটুকু জেনে রাখ, আজকের পর থেকে তোদের বাড়িতে যদি কোনো পুরুষ যায়, সেই মারা যাবে। চিন্তা করিস না, তোর বাবা বা মাকে কাউকে মারবো না, কারণ তাদেরও সেই কষ্টটা পেতে দিতে হবে। তো আমি যেই কষ্ট পাচ্ছি তার থেকে 2 গুণ, 4 গুণ, এমনকি 10 গুণ কষ্ট তোকে এবং তোর পরিবারকে ভোগ করতে হবে। আর তোর মৃত্যু নিয়ে ভাবিস না, তোকে কষ্ট দিয়ে মৃত্যু দেব না। দেখতে পাচ্ছিস ওই গাছটা? ওই গাছের উপরে মন্যটা ঘুরিয়ে ফেলে রেখে দেবো। ভাবিস না কোনো কষ্ট হবে না। যা, চলে যা। আর 1 মুহূর্ত যদি এখানে দাঁড়াস, তাহলে জানবি আর যে কটা দিন বাঁচতিস, সেটাও হয়তো বাঁচতে পারবি না। পালা পালা, ছো। দেখ যদি কাল ভোরের আলো দেখতে পাস। পালা পালা, ছো। দেখলাম আমার পিছনে সেই কালো অন্ধকার ছায়াটা ধীরে ধীরে আসছে। আমি যতই ছুটছি, সে আমার পিছু ছাড়ছে না। পিছন থেকে এখন কাপালিকে রক্তহাসি শোনা যাচ্ছে। আমি আর নিতে পারলাম না। ছুটতে কোথায় যেন একটা অজ্ঞান হয়ে পড়ে গেলাম। ঘুম ভাঙলো আমার। সকালের আলোতে সঙ্গে সঙ্গে আমি বাড়ি থেকে ছুটলাম। বাড়ি গিয়ে দেখি, কই, কারো কিছু হয়নি তো। সবাই তো ঠিকঠাকই আছে। আমি ভাবলাম কাল হয়তো স্বপ্ন দেখেছি, তাই এরপরও অনেকদিন কেটে গেল, কিন্তু সেরকম কিছু হলো না। তাও আমার মনের মধ্যে একটা ভয় কাজ করতে থাকলো। যদি কিছু হয় 1 সপ্তাহ যাওয়ার পর, আমি প্রতি রাতে সেই ভয়ানক মূর্তিটিকে দেখতে লাগলাম। প্রতি রাতে সে আমার কাছে আসে এবং যাওয়ার আগে হুঙ্কার দিয়ে যায়। ধীরে ধীরে আমি বাড়ির সবার কাছ থেকে দূরত্ব বজায় রাখতে শুরু করলাম, কারণ যত যাই হোক, সব কিছু হয়েছে আমার জন্য। এবার শুরু হলো অতিথিশালায় মারণ কার্য। ধীরে ধীরে যারাই অতিথিশালায় আসতো, তারাই মারা যেত। প্রথম আমি এগুলো লুকিয়ে ফেলতাম। নাইমশাই সবটাই জানতেন, কিন্তু আমার দৌড়তে উনি কিছু বলেননি আপনাকে। কিন্তু বাবা, সবাই এমনভাবে মারা যাচ্ছিল, আমি বুঝতে পারছিলাম না যে কী করবো, আপনাকে কিভাবে বলবো। আর আমার ওইটুকু মেয়েটাও যদি আমার সামনে মরে যায়, না, আমি হতে দিতে পারি না। আর আমার ওই মেয়েটা, ওই ছোট্ট মেয়েটাকে আমি আমার চোখের সামনে মরতে দিতে পারি না। তাই জন্য আমি ওর কাছ থেকে দূরত্ব বজায় রাখতে শুরু করলাম। আমাকে বকতে লাগলাম। যেই মেয়েকে কোনোদিন আমি উচ্চ গলায় বকিনি বা উচ্চ গলায় কথা বলিনি, তাকে আমি ধমক দিতে লাগলাম। কিন্তু অদৃষ্ট কিছুতে আমার পিছন ছাড়ল না। ধীরে ধীরে সেই মেতাল শুধু রাত্রে নয়, দিনেও আমায় দেখা দিতে লাগলো। আর দিনের আলো যেন আমার সহ্য হচ্ছিল না। দিনের আলো গায়ে পড়লে যেন আমার গা হাত পা জ্বলে যাচ্ছিল। রাত্রে ঘুমোতে পারি না, দিনে ঘুমোতে পারি না। চোখ থেকে ঘুম উড়ে গেছে। সারাক্ষণ যেন কেমন একটা ভয় লেগে থাকে। এই বুঝি সেই এলো, এই বুঝি সে সবাইকে মেরে ফেললো। এরকম যেন আমি আর সহ্য করতে পারছিলাম না। এদিকে আমি চেষ্টা করেছিলাম কাপড় নিয়ে নিজেকে ঝুলিয়ে আত্মহত্যা করার, কিন্তু করতে পারিনি করতে। যতবারই আমি আত্মহত্যা করতে গিয়েছি, ততবারই আমাকে কে যেন আটকে দিয়েছে। কি করে হচ্ছে, কে করছে, সেটা আমি বুঝতে পারছি না। বাবা, তুমি ওকে বাঁচাও বাবা। ওই মেয়েটার কোনো দোষ নেই। যাই হয়েছে, তুমি ওকে বাঁচাও। আমি হয়তো বেশি দিন বাঁচব না। দেখতে পাচ্ছ তো,
দেখতে পাচ্ছ তো আমার 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 অবস্থা। নিজে থেকে মৃত্যু না হলো আস্তে আস্তে এরকম করে করে কষ্ট পেয়ে একদিন একদিন আমি মরে যাব। কিন্তু কিন্তু তুমি ওকে বাঁচাও। এরপর ধীরে ধীরে ও শরীরের অধঃপতন হতে লাগলো। আগে তাও বা খেত, এখন তো আর খেতেও চায় না। সারা দিন রাত কেমন যেন যা যা করে, কি একটা আছে, চাকর বাকর থেকে শুরু করে বাড়ির সব লোক কেমন ভয়ে দিন কাটাচ্ছে। এরকম 2 সপ্তাহ চলল। তারপর বাড়িতে শুরু হলো নতুন এক উপদ্রব। দিন রাত নেই, আকাশ ফাঁকা, হঠাৎ করে কোথা থেকে একটা ঝোড়ো হাওয়া এসে গোটা বাড়িকে কাঁপিয়ে দিয়ে চলে যায়। এমনিতেই সারা গ্রামে রটে গেল যে আমাদের জমিদার বাড়ি অভিশপ্ত। আর যেসব আত্মীয়রা এখানে থাকতো তারা আস্তে আস্তে বাড়ি ছেড়ে চলে যেতে লাগলো। কেউ এটা বলে গেল না যে তারা ভয় পেয়েছে বা এই অভিশপ্ত বাড়িতে থাকতে চায় না। সবাই একটা করে অজুহাত দেখিয়ে এই বাড়ি থেকে চলে যেতে লাগলো। ঠাকুর মশাই, আমি সমস্ত চেষ্টা করেছিলাম আমার নাতনি, কোনো তান্ত্রিককে এবং আমার ছেলেকে বাঁচানোর, কিন্তু আমি বাঁচাতে পারিনি। যতবারই কোনো সাধক এসেছেন ততবারই আমি কোনো তান্ত্রিককে ডেকে এনেছি। সেই কাপালিকের অপশক্তি তাকে বারংবার মেরে ফেলেছে। একে তো অতিথিশালাতে কেউ আসতই না। এবার থেকে এই বাড়ি চৌকাঠ পেরোতে সবাই ভয় পেতে লাগলো। এইভাবে চলার 1 মাসের মধ্যে আমার ছেলেটা মারা গেল। ঠাকুর মশাই, আমার ছেলেটা মারা গেল। ছেলেটা মারা যাওয়ার পরপরই আমার নাতনিরও ধুম জ্বর হলো। আমি বুঝতে পারলাম তারও হয়তো সময় হয়ে এসেছে। কিরকম ভাবে এক এক করে সব শেষ হয়ে যাচ্ছে আমি সেটা দেখতে পারলাম না। আমি নিজে ওকে নিয়ে বাড়ির বাইরে যাওয়ার চেষ্টা করলাম, কিন্তু আমি যেতে পারলাম না। জানেন, যেতে পারলাম না। কি একটা শক্তি ঠাকুর মশাই, আমি জানি না, এই শক্তিটা আমাকে বাইরে যেতে দিল না। সে আমাকে এই বাড়ির ভেতরে যেন বন্দি করে রেখেছে। এইরকম ভাবেই চলছে। বসে বসে মৃত্যুর দিন গুনছি। বুঝতে পারছেন ঠাকুর মশাই, নিজের চোখের সামনে নিজের ছেলে এবং নিজের নাতনিকে মরতে দেখা, এটা যে কতটা কষ্টের আপনি জানেন। আমার বুক ফেটে যাচ্ছে। সামান্যটুকু খাবার আমার গলা দিয়ে থামছে না। হাতে আমি ঘুমোতে পারছি না। কিন্তু কি করি, কিছুই তো করার নেই। এমনকি শুনবেন, আমি মরতেও গেছিলাম, কিন্তু ঠাকুর মশাই কে যেন আমাকে মরতে দিচ্ছে না। সেই যে শরৎ বলেছিল সে আত্মহত্যা করার চেষ্টা করেছিল, কিন্তু তাকে কি যেন আটকে দিয়েছিল। আমার ক্ষেত্রেও ঠিক সেই রকম ব্যাপার ঘটলো। কিরকম যেন হয়ে উঠেছিল। সারাক্ষণ সবাই আতঙ্কে থাকি। কখন দিন হচ্ছে, কখন রাত হচ্ছে, কেউই জানি না। শুধু নায়েব মশাই যেন নিজেকে একটু ঠিক রেখে আমাকে ভরসা দিয়ে চললেন। আমার স্ত্রী কমলাবতীও মারা গেল। সে তার পুত্রের শোক আর সহ্য করতে পারল না। ধীরে ধীরে সেই চঞ্চলা সারাদিন খেলে বেড়ানো মুখে আসি মেয়েটা কেমন যেন হয়ে যেতে লাগলো। 14 দিনের জ্বরে সেও মারা গেল। একটা কথা আপনাকে বলা হয়নি, আমার ছেলে শরৎই আমার একমাত্র ছেলে। আমার বংশে আর কোনো ছেলে নেই, সবাই মেয়ে, এবং তাদেরও সকলেই মানে বুঝতে পারছেন ঠাকুরমশাই, আমার বংশে প্রদীপ জ্বালানোর মতো আর কেউ রইল না। সব থেকে ভয়ানক ব্যাপার কি জানেন? আমার ছেলে শরতের মৃতদেহ আম গাছের ডালে ঝুলছিল। মুন্ডুটা ছিল অন্যদিকে ঘোরানো। কি ভয়ানক দৃশ্য ঠাকুরমশাই, সে দৃশ্য চোখে দেখা যায় না। আর তারপর তো বললামই, আমার নাতনিও মারা গেল। তারপর থেকেই 2 মাস আমরা সেই শোকে এমন হয়ে গেছিলাম যে আমাদের নিজেদের অস্তিত্বই উপলব্ধি করতে পারছিলাম না। একদিন হঠাৎ নায়েব মশাই এসে বললেন যে তিনি নাকি এই জমিদার বাড়ির বাইরে যেতে পারছেন। আমি তো অবাক হয়ে গেছিলাম। তারপর ভাবলাম নায়েব মশাই বোধহয় পাগল হয়ে গেছেন। সেই দিন থেকেই নায়েব মশাই বাইরে যাওয়া শুরু করলেন এবং আমরাও ওই আস্তে আস্তে সব কিছু মেনে নিতে শুরু করলাম। সেই দুঃখের বোঝা কোনোদিনও কমবে না, কিন্তু গ্রাম তো চালাতে হবে, নইলে আর কি থাকবে। তখন থেকেই আমি আর নায়েব মশাই সিদ্ধান্ত নিলাম, যতদিন বাঁচবো এই গ্রামের কল্যাণ এবং এই মানুষের জন্য বাঁচবো। কারণ আমাদের বাঁচার আশা, আমাদের ইচ্ছে, শখ সবই তো শেষ হয়ে গেছে।
ঠাকুর মশাই, তারপর থেকেই আমরা বাইরে গিয়ে সবকিছু দেখাশোনা করতে লাগলাম। এই গ্রামের মানুষদের ভালো মন্দ সবই দেখাশোনা করলাম। এই হলো আমার ছোট্ট কাহিনী। তাহলে আপনি আমার থেকে এখন কি চান? আপনার পুত্র তো মারাই গিয়েছে, তাহলে এখন আপনি আমার থেকে কি চান? দেখুন ঠাকুর মশাই, আমার তো সব শেষ হয়ে গেছে, কিন্তু এত বড় বাড়ি, এত জায়গা যদি শেষ পর্যন্ত বিনষ্ট হয়ে যায়, সেই অভিশাপ যদি কোনোদিনও না কাটে, তাহলে কি হবে বলুন তো? হ্যাঁ, সেই সাধক আমার পরিবারকে তো শেষ করেই দিয়েছে। আমি এখন চাই আমাদের এই বাড়ি, আমাদের জমি জমা সব কিছু দান করে দিতে। বলছিলাম না, যদি কোনোদিন সম্ভব হয় তাহলে এই অভিশাপ কাটিয়ে আমি আমার সমস্ত জমি জমা এই গ্রামের উদ্দেশ্যে দান করে দিয়ে যাব, আর এই গোটা রাজবাড়িটা একটা অতিথিশালা হিসেবে রেখে দিয়ে যাব। যদি পারেন আমার আরেকটা কথা রাখবেন, আমার ছেলে এবং নাতনির শান্তি কামনা করবেন। ওরা হয়তো এখনো শান্তি পায়নি, ওরা হয়তো মুক্তি পায়নি। দয়া করে আপনি ওদের মুক্তি করে দিন ঠাকুর মশাই, মুক্তি করে দিন। আমি বুঝলাম সমস্ত ব্যাপারটা। সব কিছু হারিয়েও উনি আজ সমস্ত গ্রামের মানুষদের কথাই মনে রেখেছেন। উনি শুধু দুঃখে ভেঙে পড়েননি, উনি আবার উঠেছেন প্রজাদের জন্য। একেই হয়তো বলে প্রজাপরায়ণ জমিদার। এরপর দেখলাম অনেকটা বেলা হয়ে গিয়েছে, মুড়ি আমাদের ডাকতে এসেছে চান করার জন্য। জমিদার বাবু বললেন, হ্যাঁ মনি, তুমি যাও, আমি যাচ্ছি। তাহলে ঠাকুর মশাই, আপনি কি ভাবলেন? আমি বললাম, দেখুন জমিদার বাবু, আমার দ্বারা যতটুকু হবে আমি ততটুকু করব। আপনি এসব নিয়ে একদম ভাববেন না। তবে যেহেতু সে অভিশাপ দিয়েছিল এবং অভিশাপ মিটিয়েও গেছে, তাহলে আশা করছি আমি এবার কিছু করতে পারবো। ভাজাভুজি, দই, মিষ্টি, মাংস করে ও সে কি আয়োজন! আমি বেশি কিছু খেতে পারলাম না, কারণ মনে কেমন একটা বিষাদের সুর যেন লেগে গেল। তোমাদের শুনে আশ্চর্য লাগছে তো। ভাবছো এই লোকটা এত খায়, তার নাকি গলা দিয়ে খাওয়া নামছে না। কিন্তু কি বলি হে, এটাই সত্য। যাকগে, জমিদার বাবুকে দেখলাম বিষণ্ণ মুখে বসে বসে খাচ্ছেন। ঠিক কি বলা যায় জানো তো, যতটা বাঁচার জন্য দরকার ঠিক ততটাই তিনি গ্রহণ করছেন। না রয়েছে খাওয়ার কোনো রুচি, শখ, না কোনো আহ্লাদ। আমি কিছু খাচ্ছি না দেখে জমিদার বাবু বললেন, হে কি ঠাকুর মশাই, আপনি খাচ্ছেন না কেন? না 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 না, খাবার দাবার কি ঠিকঠাক হয়নি নাকি? আমি বললাম, না না, তেমন কিছু ব্যাপার নয়, আসলে পেটটা কেমন যেন ভার হয়ে রয়েছে, তাই। আমি আর তার দুঃখ বাড়াতে চাইলাম না, একটুখানি খেয়েই উঠে পড়লাম। জমিদার বাবু বোধহয় ব্যাপারটা বুঝতে পেরেছিলেন, তাই আর কথা বাড়ালেন না। আর সমাহার করে আমি বাইরে দালানে এসে বসেছিলাম। কিছুক্ষণ পরে জমিদার বাবু এসে বসলে আমাকে বড়ি দিয়ে বললেন, তাহলে ঠাকুর মশাই, আপনি একটু বিশ্রাম করে নিন, বাকি যা কথা তা ওই বিকেল বেলা হবে, কেমন? আমি হ্যাঁ সূচক মাথা নেড়ে বললাম, আপনার যা ইচ্ছে। বলে তিনি নিজের ঘরের দিকে চলে গেলেন। সকালের পর থেকে নায়েব মশাইকে আর দেখতে পেলাম না। বুঝলাম তিনি আবার কাজে বাইরেই গিয়েছেন, এখনো ফেরেননি। আমি এবারে ধীর পদক্ষেপে আমার ঘরের দিকে রওনা দিলাম। ঘরে প্রবেশ করতে যাচ্ছি, এমন সময় দেখলাম সেই বাচ্চা মেয়েটা দাঁড়িয়ে রয়েছে পিলারের পাশে, আর ঠিক সেই রকম হাতঝানি এবং অঙ্গভঙ্গি করে আমাকে ডাকছে। সত্যি বলছি, বিশ্বাস করো, ঘুম নয়। দিনের আলোয় সোজা রোদের উজ্জ্বল আলো তার গায়ের উপর এসে পড়েছে। মনে হচ্ছে যেন সোনার বাঁধানো একটি ছোট্ট নারী মূর্তি। আমি তাকে দেখা মাত্রই তার পিছনে চড়লাম। প্রত্যেকবারের মতো এবারেও সে ছুট দিল। আমিও এবার তার পিছনে ছুটলাম। সেও ছুটছে, আমিও ছুটছি। ব্যাপার হলো, খাওয়ার বেশি না খাওয়ার কারণে খাবারের পরের যে একটা ধকল থাকে, সেটা আমায় নিতে হলো না।
তার ছোটার গতি দেখে মনে হচ্ছে সে ছুটছে না, যেন বাতাসে ভেসে ভেসে এগিয়ে চলেছে। জমিদার বাড়ি থেকে একটু বেরিয়ে গিয়ে একটু বাগান মতো জায়গা রয়েছে, সেখানে দেখলাম একটা আম গাছের পিছন দিকে গিয়ে এসে সে লুকিয়ে পড়ল। আমি ভাবলাম কি হলো, এই আম গাছের কাছে এসে লুকিয়ে পড়লো কেন? এই ভর দুপুর বেলায় সে কি আমার সাথে খেলা করছে? কিন্তু তারপরেই আমার মাথায় এলো যে জমিদার মশাই বলেছিলেন তার পুত্র শরতের আম গাছের ডালে মৃতদেহ পাওয়া গিয়েছিল। এবার দেখলাম সেই মেয়েটা আর হাসছে না, সে ডালের দিকে চেয়ে টুকরে টুকরে কাঁদছে। আমি কিছু বলে ওঠার আগেই সেই মেয়েটাকে দেখলাম সেই আম গাছের ডালের সোজাসুজি মাটির দিকে আঙুল দিয়ে দেখাচ্ছে। আমি কিছুই বুঝতে পারলাম না। অনেকক্ষণ ধরে এইরকম দেখানোর পরে হঠাৎ কি জানি কি মনে হলো, ঘর থেকে একটা কোদাল আনলাম। এবারে তোমরা বলতেই পারো যে ভর দুপুর বেলায় আপনি কোদাল পেলেন কোথা থেকে, কিন্তু সত্যি বলতে আমি জানি না আমি কোদালটা পেলাম কোথা থেকে। হঠাৎ দেখি সেটা সামনেই পড়ে রয়েছে, এবং সত্যি বলতে কেন যে সেই কোদালটা তুললাম এবং কেন যে সেই কোদালটা নিয়ে আবার ঘুরতে শুরু করলাম আমি কিছুই বুঝতে পারিনি। অনেকক্ষণ ধরে খুঁড়ে চলেছি, যেন মনে হচ্ছে কারো বশীভূত হয়ে সে যা বলছে সেই কাজ করে চলেছি। নিজের ভাবনা চিন্তার শক্তি বা নিজে কি করছি সেই সব জ্ঞান বুদ্ধি আমার লোপ পেয়ে গেছে। কিছুক্ষণ ঘোরার পর দেখলাম দুটো কঙ্কাল পুঁতে রয়েছে, একটা একটু বড় আর একটা তার থেকে অনেকটা ছোট। এইবার আমার আর কিছুই বুঝতে বাকি রইল না। এই দুটো হলো জমিদার বাবুর ছেলে শরৎ এবং তার মেয়ের কঙ্কাল। সেই মেয়েটার আত্মা শান্তি পায়নি, শরৎ পেয়েছে কিনা সেও জানি না। যাকে আমি কি করব কিছুই বুঝতে পারছিলাম না। হঠাৎ সেই মেয়েটা বলে উঠল, তুমি যখন যজ্ঞ করবে তখন আমাদেরকে রেখো, আমরা তোমায় সাহায্য করব, তোমার কিচ্ছু হবে না। দেখো আমার ওই যে দাদু আছে না, উনি খুব ভালো মানুষ, তুমি ওনাকে সাহায্য করো। হ্যাঁ, আমরা তোমার পাশে থাকবো, চিন্তা করো না, পাশে থাকবো। আমি বুঝলাম এ কিসের কথা বলছে। আসলে খেতে খেতে আমি এটাই ভাবছিলাম যে আজ রাতেই যজ্ঞে বসবো, কারণ যাই হোক জমিদার বাবু এবং তার এই জমিদার বাড়িকে আমাকে বাঁচাতেই হবে, কারণ এই সমস্ত কিছুর ওপর নির্ভর করছে এই গ্রামের ভবিষ্যৎ। আর যদি আমি এই অভিশাপ নষ্ট করতে না পারি তাহলে এই গ্রামের ভবিষ্যৎ নিতান্তই অন্ধকার। কারণ যেই গ্রামে জমিদারি থাকছে না সেই গ্রাম চলবে কি করে? সেই গ্রামের মানুষ খাবে কি? সেই গ্রামের মানুষের কোনো কষ্ট থাকলে বলবে কাকে? গ্রামের কোনো ঝগড়া ঝামেলা হলে কার কাছে নালিশ নিয়ে যাবে? এরপর আমি সেইগুলো সেখানেই রেখে ঘরে চলে গেলাম। দেখো হে, মৃত্যুকে আমি ভয় পাই না, এবং তার উপর দুটো পূর্ণ আত্মা হয়তো আমার সঙ্গে রয়েছে, কারণ যথাসম্ভব মনে হচ্ছে আজ শরতেরও আবির্ভাব হবে। আজ যে বিকেলে কি হতে চলেছে তা তোমরা আন্দাজও করতে পারছো না। যাই হোক, এবার আমি গিয়ে শুয়ে পড়লাম। ঘুমিয়ে আছি, এমন সময় স্বপ্নের মধ্যে দেখলাম এক ভয়ানক মূর্তির আবির্ভাব ঘটেছে। সে আমাকে শাসাচ্ছে যে আমি যদি সেই যজ্ঞ করি এবং তার বিরুদ্ধে গিয়ে দাঁড়াই তাহলে সে আমাকে কিছুতেই ছাড়বে না। আর কিছু কথা বলার পরেই সে কিরকম যেন মিলিয়ে যেতে লাগলো, যেন মনে হলো শুধু এই বার্তাটা আমার কাছে পৌঁছানোর জন্যই তার এই মূর্তির আবির্ভাব হয়েছিল। কিছুক্ষণ পরেই আমার ঘুম ভেঙে গেল। উঠে দেখলাম সবে মাত্র বিকেল হয়েছে, সন্ধে হতে এখন অনেক দেরি। ঘুম সেরকম হয়ে ওঠেনি। ধীরে ধীরে বাইরে গেলাম, গিয়ে দেখলাম জমিদার বাবু বাগানে ঘোরাফেরা করছেন।
আমি ধীর পদক্ষেপে তার কাছে গেলাম। জমিদার বাবু আমার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন আমি বিশ্রাম নিয়েছি কিনা। আমি প্রত্যুত্তরে বললাম, হ্যাঁ ঘুমোচ্ছিলাম, কিন্তু ঘুমটা ভেঙে গেল, তাই ভাবলাম আপনার সাথে দুটো কথা বলে আসি, কিন্তু কিছু জরুরি কথা রয়েছে আপনার সাথে। জমিদার বাবু আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলেন, তারপর বললেন, কি কথা ঠাকুরমশাই? আমি বললাম, আমি ভেবেছি এবং যা ভেবে দেখলাম আমাকে যজ্ঞে বসতেই হবে, তা আপনি অনুমতি দিচ্ছেন তো? দেখুন, এই যজ্ঞে কি হবে আমি জানি না, হয়তো আমি বা আপনি এই বাড়িতে থাকার সমস্ত মানুষ মারাও যেতে পারে। ভেবে বলুন, যদি একবার বসে যায় মাঝখান থেকে কিন্তু বন্ধ করতে আমি পারবো না। জমিদার বাবুর মুখ যেন এতক্ষণে উজ্জ্বল হয়ে উঠেছিল। তিনি বললেন, ঠাকুরমশাই, আপনি আমাদের জন্য নিজের জীবনকে বাজি রাখতে চাইছেন, আপনাকে যে আমি কি বলে ধন্যবাদ জানাবো। আবার পর মুহূর্তেই তিনি যেন একটু গম্ভীর হয়ে গেলেন। তিনি বললেন, কিন্তু ঠাকুরমশাই, আপনি যদি যজ্ঞে বসেন এবং যদি অসফল হন তাহলে তো আপনাকেও মৃত্যুবরণ করতে হবে। না 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 না, এ আমি হতে দিতে পারি না। আমাদের কার্যের জন্য কারোর মৃত্যু হোক, আমি এটা কখনোই চাই না। এবার আমি একটু গম্ভীর হয়ে বললাম, দেখুন, আমি এটা করছি সম্পূর্ণ আমার মতে। আর দেখুন, আমার গুরুর আদেশ ছিল যদি কোনো মানুষকে আমি বিপদে দেখি নিজের প্রাণ দিয়ে হলেও তাকে সাহায্য করতে যেন এক পা পিছু না হই। তাই আপনি শুধু বলুন আপনি অনুমতি দিচ্ছেন কিনা। তিনি বললেন, দেখুন, আপনি যদি একান্তই যজ্ঞ করতে চান আমি আপনাকে বাধা দেব না। ঠিক আছে, আপনি করুন। আপনার কি কি লাগবে শুধু আপনি সেইটুকু কাগজে লিখে দিন। হ্যাঁ, আমি সেই মতো সব কিছু আনিয়ে দেবো ঠাকুরমশাই। আমি বললাম, আমার সেরকম কিছু লাগবে না, আপনি শুধু ওই যজ্ঞের কুণ্ডের ব্যবস্থাটা করে দিন এবং সেটা ওই আমবাগানের মধ্যে করবেন। তিনি একটু অবাক হলেন, কিন্তু আর কিছু বললেন না। তখন রাত 1টা। ইতিমধ্যেই যজ্ঞ শুরু হয়ে গিয়েছে। যজ্ঞকুণ্ডের সামনে আমি বসে রয়েছি এবং আমার পাশে বসে রয়েছেন জমিদার বাবু এবং নায়েব মশাই। মণিকে তার নিজের বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে। প্রায় 1 বছর পর সে তার নিজের বাড়িতে গেল, কিন্তু তাকে জোর করে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে, কারণ যদি আমাদের কিছু হয়েও যায় তাহলে এই বাড়ি রক্ষার দায়িত্ব থাকবে মণির উপরেই। জমিদার বাবুর ছেলে শরৎ এবং শরতের মেয়ের কঙ্কালটা একটু দূরেই এক গণ্ডি কেটে রাখা হয়েছে। আমি যজ্ঞতে বসার আগে জমিদার বাবু এবং নায়েব মশাইয়ের দেহ বন্ধন করে দিয়েছি, যাতে তাদের কোনো ক্ষতি না হয়। যজ্ঞ যত এগোতে লাগলো তত যেন আস্তে আস্তে সব দিক গুমোট হতে লাগলো। রাত্রি তখন গভীর হয়েছে। ইতিমধ্যেই আমি আমার চারিদিকে বেড়ার মতো করে একটা গণ্ডি কেটে দিয়েছি। এটুকুই ভরসা রয়েছে যে যতক্ষণ আমি এই বেড়ার মধ্যে থাকবো আমাকে কেউ কিছু করতে পারবে না। পদ্মাসনে বসে যখন মন্ত্র পড়ছি, হঠাৎ দেখলাম চারিদিকের আবহাওয়ায় বিপুল পরিবর্তন হতে আরম্ভ করেছে। এতক্ষণ যেরকম নিস্তব্ধতা বিরাজমান ছিল, এখন ঠিক তার উল্টোটি হচ্ছে। চারিদিক থেকে হাওয়া এসে যেন যজ্ঞের আগুন নিভিয়ে দেওয়ার এক অসীম চেষ্টা চালাচ্ছে। কিন্তু আমি এক মনে মন্ত্র পড়ে চলেছি, কিছুতেই যজ্ঞের আগুন নিভতে দেওয়া যাবে না। কিছুক্ষণ পর ঝড়ের দাপট বাড়তে লাগলো। আমি আর চোখে কিছুই দেখতে পাচ্ছি না, এত জোরে হাওয়া দিচ্ছে এবং গাছপালাগুলো মরমর করে ভেঙে এদিক ওদিক পড়ে যাচ্ছে। শুনতে পেলাম জমিদার বাড়ির ঘর জানালা ধুমধাম করে এদিক ওদিক হয়ে যাচ্ছে। আমি কিন্তু মন্ত্র বলা থামালাম না। এভাবে অনেকক্ষণ চলল। তারপরে হঠাৎ লক্ষ্য করলাম দূর থেকে একটা জমাট অন্ধকার যেন এই দিকেই ভেসে আসছে। প্রথমটা তেমন লক্ষ্য করিনি, কিন্তু ধীরে ধীরে দেখলাম সে বিরাট গর্জন করতে করতে এই দিকে এগিয়ে আসছে। কিছুটা দূরে গিয়ে সে থেমে গেল এবং সেখান থেকে সে
গর্জন করতে লাগলো এবং যতবার সে গর্জন করছে ততই চারিদিক কেঁপে কেঁপে উঠছে এবং ঝড়ের দাপট দ্বিগুণ থেকে দ্বিগুণ হয়ে উঠছে। আমি চেয়ে বললাম, জমিদার বাবু, নাই মশাই, আপনারা কিন্তু ওখান থেকে উঠবেন না। আপনারা যদি ওঠেন আমি আপনাদের কিছুতেই বাঁচাতে পারবো না, এবং আপনাদের বাঁচাতে যদি আমি চাই তাহলে এই যজ্ঞ অসফল হয়ে যাবে। যাই হয়ে যাক, ওই জায়গা থেকে উঠবেন না। এমন সময় দেখলাম দূরে সেই বাচ্চা মেয়েটি দাঁড়িয়ে রয়েছে এবং তাকে এতক্ষণ শুধু আমি দেখতে পাচ্ছিলাম, কিন্তু এবার দেখলাম সেই মেয়েটিকে জমিদার বাবু এবং নায়েব মশাই দুজনেই দেখতে পাচ্ছেন। আমি ভালো করে লক্ষ্য করে দেখলাম তার সঙ্গে আরেকটি যুবক দাঁড়িয়ে রয়েছে। হ্যাঁ, সে নিশ্চয়ই শরৎ। তার চোখে মুখে এখনো যেন সেই ভয়ের চাহনি। এই সব দেখার পরে হঠাৎ করে জমিদার বাবু তাদের দিকে ছুটে গেলেন। আমি জমিদার বাবুকে চেঁচিয়ে বললাম, যাবেন না ওইদিকে গেলেন আপনার মৃত্যু আসন্ন। কিন্তু তখন অনেক দেরি হয়ে গিয়েছে। জমিদার বাবু যেই মাত্র গন্ডি থেকে বেরিয়েছেন, অমনি শরৎ এবং সেই মেয়েটির যে প্রতিচ্ছবি এতক্ষণ ছিল, সেই প্রতিচ্ছবি হাওয়ায় মিলিয়ে গেল। সেই বেতাল যে এতক্ষণ ধরে এখানে প্রবেশ করতে পারছিল না, সে প্রবেশ করার একটা সুযোগ পেয়ে গেল। সেই শয়তান এসে জমিদার বাবু শরীরে প্রবেশ করল। এবার আমি বুঝতে পারছিলাম না কি করব। এখন সেই বেতাল জমিদার বাবু শরীরে প্রবেশ করেছে। সেই জমিদার বাবুকে কিছুতেই ছাড়বে না। আর আমি যদি এখান থেকে উঠি তাহলে আমি কেন, আমি সহ নায়েব মশাই সকলেই মারা তো যাবই, উপরন্তু এই গ্রামের অমঙ্গল আর কেউ আটকাতে পারবে না। আমি দেখলাম এখন যদি আমি না উঠি তাহলে জমিদার বাবুকে আর বাঁচাতে পারবো না। আমি উঠতে যাব, ঠিক এমন সময় দেখলাম শরৎ আর তার মেয়েটি আবার এসে হাজির হয়েছে। কিন্তু এইবারে নায়েব মশাই তাদের দেখতে পাচ্ছেন না। বুঝলাম এইবারে সত্য সত্যই শরৎ এবং তার মেয়ে এসে হাজির হয়েছে। সেই মেয়েটি আবার খিলখিল করে হেসে বলল, তুমি চিন্তা করো না, তুমি মন্ত্র পড়ে যাও। আমি যেন ভরসা পেয়ে গেলাম। আমি উচ্চ কণ্ঠে মন্ত্র উচ্চারণ আবার শুরু করলাম। এবার সেই বেতাল যেন লাগামহীন ঘোড়া হয়ে উঠল। সে বাতাসে ভেসে ভেসে উড়ে এলো। দেখলাম জমিদার বাবু শরীর সহজে বাতাসে উঠছে। এইদিকে শরৎ এবং তার মেয়ে তার সঙ্গে যেন বাতাসেই যুদ্ধ করছে। কে কি হচ্ছে, কোথায় কি করছে কিছুই বুঝতে পারছি না। একবার জমিদার বাবুর প্রার্থনা শুনতে পাচ্ছি, একবার বেতালের আর্তনাদ, আবার একবার শরতের আর্তনাদ। আর ছোট মেয়েটি যেন কি আনন্দ পাচ্ছে, সে খিক করে হেসেই চলেছে। এবার আমি মধুসুন্দরী দেবীর নাম করে যজ্ঞের শেষ আহুতিটা দিলাম। যজ্ঞের শেষ আহুতিটা দেওয়ার পরেই লক্ষ্য করলাম জমিদার বাবুর শরীর থেকে বেতাল যেন টেনে নিজেকে বার করে নেওয়ার চেষ্টা করছে। কিন্তু শরৎ এবং তার মেয়ে তারা তাকে চেপে ধরে রেখেছে। ব্যাপারটা হলো এই যে বেতাল যদি এখন জমিদার বাবুর শরীরে থাকে তাহলে শুভ শক্তির কারণে এবং মায়ের কৃপার কারণে সে ওখানে বিনষ্ট হবে। কিছুক্ষণ পরে তারা তাকে ধরে রাখতে পারলো না। সে জমিদার বাবুর শরীর ছেড়ে ঠিক যেমন ভাবে এসেছিল তেমনই গর্জন করতে করতে চলে গেল। ধীরে ধীরে সব আবার শান্ত হয়ে উঠল। জমিদার বাবু কিছুক্ষণ পরেই জ্ঞান ফিরে পেলেন। নায়েব মশাই তাকে ধরে তুললেন। এবার দেখলাম তিনিও শরৎ এবং তার মেয়েকে দেখতে পাচ্ছেন। সেই মেয়েটির মুখে এখনো সেই হাসি লেগে রয়েছে, আর শরতের মুখে কোনো ভাব পরিবর্তন আমি আর লক্ষ্য করলাম না। দেখলাম জমিদার বাবু কাঁদছেন। আমি জমিদার বাবুকে শান্ত হতে বললাম। মেয়েটি দেখলাম দাদুর দিকে এগিয়ে আসছে। আমি জমিদার বাবুকে আটকালাম, কিন্তু উনি আমাকে ঝাড়িয়ে সামনে চলে যেতে যাচ্ছেন। এমন সময় এই বাচ্চা মেয়েটি কি করে হেসে বলে উঠল, কি ব্যাপার দাদু,
তোমার বুঝি কষ্ট হচ্ছে? তুমি বুঝি কষ্ট পাচ্ছ? না না, কষ্ট পেও না। আমি এবং বাবা দুজনেই ভালো আছি। এবার তো তোমরাও ভালো থাকবে। আমাকে নাড়ু দেবে তো? যা, আমি আর নাড়ু খাবো না। তুমি ওরকমভাবে কাঁদছো, আমার কি দেখতে ভালো লাগছে বলো? কেঁদো না দাদুন, কেঁদো না। এবার আমি দেখলাম শরৎ বলে উঠল, ধন্যবাদ ঠাকুরমশাই আমাদের মুক্তি দেওয়ার জন্য। বাবা, তুমি আর কেঁদো না, এবার আমাদের যাওয়ার যে সময় হয়ে এসেছে। বলে তারা হাওয়ায় মিশে গেল। আমি বললাম, তাহলে ঠাকুরমশাই তারপর থেকে ওখানে সব ঠিক হয়ে গিয়েছিল? হ্যাঁ, তারপরে আর ওখানে কোনোদিন কিছু হয়নি। জমিদার বাড়ি আবার আগের মতো চলতে আরম্ভ করেছিল। গ্রামের মানুষের আনাগোনা আবার শুরু হয়েছিল। আর অতিথিশালাতেও অতিথিরা থাকতে আসতো। মানে বলতে পারো, সেই যজ্ঞের পর সেই বাড়ি থেকে অভিশাপ উঠে গিয়েছিল। ও হ্যাঁ, আর একটা কথা, তোমরা এবারে বলতেই পারো যে তাহলে সেই কাপালিকেরই বা কি হলো, আর সেই বেতালেরই বা কি হলো। তোমরা তো জানোই যে বেতাল যদি বাধাপ্রাপ্ত হয়, তাকে যে জাগিয়েছে বা সে যার পোষ্য শিকার করেছে তাকেই গিয়ে মেরে দেয়। আর সেই মৃত্যু কোনো সাধারণ মৃত্যু হয় না। এমন অস্বাভাবিক মৃত্যু এবং এমন ভয়ঙ্কর মৃত্যু আর কেউ দিতে পারে কিনা আমার সন্দেহ রয়েছে। তারপর আমি তার পরের দিন সকালে সেখান থেকে রওনা হয়ে যাই। কারণ তোমরা তো জানো, এইসব গ্রামে রটে যাওয়ার পরে সেইখানে থাকা আমার বাদ সাধবে। জমিদারবাবু থাকার কথা বলেছিলেন, কিন্তু আমি আর রাজি হইনি। আমি আবার আসবো বলে সেখান থেকে বিদায় নিই। তারানাথ গল্প থামালো। গল্প বলার পরে তারানাথের মধ্যে কেমন একটা ভাব আসে। এখনো সেই ভাবটা বর্তমান। বৃষ্টিটা এতক্ষণে থেমে গিয়েছে। আজকের গল্পটা যে ঠিক অমঙ্গলের নাকি মঙ্গলের নাকি, থাক, এ নিয়ে তর্ক করে লাভ নেই। কারণ এরকম অভিজ্ঞতা আমি এর আগে কোনোদিনও তার মুখ থেকে শুনিনি। কিশোরী দেখলাম কিছুক্ষণ কেমন একটা ভাবে বিলীন হয়ে গিয়েছিল। তারপর সেই ভাবটা কাটিয়ে উঠতেই আমার দিকে তাকিয়ে বউটা একবার নাচিয়ে মিটিমিটি হাসলো। আমি বুঝলাম কিশোরী শুধরাবার নয়। এবার তারানাথ বলল, কি হে, কেমন লাগলো আজকের গল্প? আমি এবং কিশোরী দুজনেই একসঙ্গে খাসা বলে উঠলাম। তারপর তারানাথকে প্রণাম করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। এতক্ষণ ধরে আপনারা শুনছিলেন আমাদের আজকের নিবেদন। লেখক সমুদ্র দাসের কলমে তারানাথ তান্ত্রিক এবং কাপালিকের রোষ। গল্পের সূত্রধার আমি রমাকান্ত। বিভূতি এবং তারানাথ তান্ত্রিকের চরিত্রে সৌম্য, কিশোরীর চরিত্রে পার্থসারথী, দোকানদার এবং শরতের চরিত্রে দিব্যেন্দু, চাকর মনির চরিত্রে তমাল, নায়েবের চরিত্রে সৌরভ, জমিদার রুদ্রনারায়ণের চরিত্রে রাজ, কাপালিকের চরিত্রে সন্দীপ, বাচ্চা মেয়ের চরিত্রে পৌতুষা এবং গল্পের স্ক্রিপ্টিংয়ে রয়েছে আলাপন। আজকের গল্পের নির্দেশনা, পোস্টার ডিজাইন এবং গল্পের শব্দ সংযোজনে রয়েছে সমুদ্র এবং আজকের গল্পের আবহ পরিকল্পনায় রয়েছে সৌম্য দাস। আজকের নিবেদন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক করতে ভুলবেন না এবং গল্পটি কেমন হয়েছে সেটা অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আমাদের চ্যানেলের সমস্ত রকম গল্পের আপডেট পেতে হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। তাহলে আজকের মতো এই পর্যন্ত। আবারও ফিরছি নতুন একটি নিবেদনের সঙ্গে। ধন্যবাদ।